আমরা আমাদের আজকের কাজের জন্য এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, নাম দিলাম ক্লাস 6। এখানে আমরা দুটো ফাইল তৈরি করব, একটা নাম দেব index.html আর একটা ফোল্ডার তৈরি করব, এটার নাম দেব css। আর এই css ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল নিব style.css। তো এই style.css-টা আমরা এইখানেও নিতে পারতাম, index.style.css এখানেও নিতে পারতাম, কিন্তু একটা ফোল্ডার করে নিলাম কেন? কারণ আমাদের css এর ফাইল একাধিক থাকতে পারে। সেই ক্ষেত্রে এখানে যদি সব ফাইল রাখি আমাদের একটা হজবহল লাগতে পারে। তো সেই ক্ষেত্রে একটা ফোল্ডার করে ওইটার মধ্যে রাখলে আমি বুঝতে পারবো যে সমস্ত css এর ফাইল এই ফোল্ডারের ভিতরে আছে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এইখানে আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করবো। তো আমি এখন যদি এটাকে বাই ডিফল্ট ডাবল ক্লিক করি তাহলে কি হয়? এটা ব্রাউজার ওপেন হয়েছে, তাই না? আচ্ছা, আমি যদি চাই যে এখানে ক্লিক করার পরে আর নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হবে, সেই ক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসের মধ্যে দেখেন এখানে ওপেন উইথ কি লেখা আছে? ফায়ারফক্স। তো এটাতে ডাবল ক্লিক করলে ফায়ারফক্স ওপেন হয়। তো আমি যদি চেঞ্জে যে এখানে বলে দেই ড্রিমওয়েভার বা গুগল ক্রোম বা আমার নোটপ্যাড প্লাস প্লাস চাচ্ছি, তাই না? তো নোটপ্যাড প্লাস প্লাস তো দেখেন এখানে ছিল না, তাই না? চেঞ্জে যাওয়ার পর নোটপ্যাড প্লাস প্লাস নাই। তো আদার্স প্রোগ্রামে গেলাম, এইখানেও দেখেন নাই, আছে? নাই। তো ব্রাউজে যে আপনি এইখানে দেখেন আছে কিনা, এখানেও নোটপ্যাড প্লাস প্লাস নাই। হ্যাঁ, তো এর জন্য আমি আরও ব্যাকে গেলাম, সি প্রোগ্রাম আছে, প্রোগ্রাম ফাইল আছে। তো সিতে গেলাম, সিতে যাই দেখেন প্রোগ্রাম ফাইল দুইটা আছে, একটা আছে প্রোগ্রাম ফাইল আর একটা আছে প্রোগ্রাম ফাইল 68, হ্যাঁ 86। তো 86 যেটা, এটা হলো আপনার 32 বিট, হ্যাঁ। আর যেটা শুধু প্রোগ্রাম ফাইল এটা হলো 64 বিট। এটা হলো আপনার উইন্ডোজ, এটা উইন্ডোজ 7 আছে, তাই না? তো উইন্ডোজ 7 যখন আপনি ইনস্টল করবেন তখন সে কতগুলো ভার্সন দেখায়, যে প্রফেশনাল ভার্সন না আলটিমেট ভার্সন না কোন ভার্সন ইনস্টল করবেন। তারপর আরেকটা জিনিস দেখায় যে এই ভার্সনের কত বিটের উইন্ডোজটা আপনি ইনস্টল করবেন, 32 বিট না 64 বিট, না? এটা হলো তাদের প্রসেসরের একটা থাকে, কনফিগারেশন থাকে, যে আপনার ওই উইন্ডোজটা যখন ইনস্টল করবেন তো ওই পিসিটা যদি আপনার ভালো কনফিগারেশন হয় তাহলে 64 বিট ভালো, আর হ্যাঁ, আর যদি কনফিগারেশন কম থাকে তাহলে 32 বিট। আর যখন আপনি হ্যাঁ, আর আপনি যখন এখন মনে করেন আপনি এটা উইন্ডোজ তো সমস্যা নাই, 64 হোক আর 32 হোক, এটা আমাদের প্রবলেম না। প্রবলেমটা হলো আপনি যখন এই উইন্ডোজের মধ্যে কোনো সফটওয়্যার বা কোনো প্রোগ্রাম ইনস্টল করতে যাবেন, সেই প্রোগ্রামটাও বলা থাকে যে এই প্রোগ্রামটা হলো 64 বিটে ইনস্টল হবে, 32 বিটে ইনস্টল হবে না। সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম। তো আপনি যদি 64 বিট ইনস্টল করেন, আপনার পিসির কনফিগারেশন যদি ভালো থাকে, তাহলে সে দুইটা অপশনই দেয় যে আপনি 62 বিটে 32 বিটেও ইনস্টল করতে পারবেন, আবার 64 বিটেও ইনস্টল করতে পারবেন। তো এনে 86 যেটা, এটা হলো 32, আর যেটাতে কিছু লেখা নাই এটা হলো 64। তো এটাতে যে দেখেন এখানে নোটপ্যাডটা নাই, না এটাতে নাই, তাহলে ইনস্টল হয়েছে ওটা কোথায়? আমি এই 86 মানে 32তে, তাই না? 32 বিটে। তো এটার মধ্যে দেখি নোটপ্যাড আছে কিনা। এই যে নোটপ্যাড আছে, প্রোগ্রাম যে এই যে exe যে ফাইলটা, exe মানে এক্সিকিউটেবল ফাইল, এই ফাইলটা হলো রান হয়। হ্যাঁ, এই ফাইলটাতে আমি দেখাই দিলাম, দেখাই দেওয়ার পর হয়েছে আমার হয় নাই, আমি আরেকবার করি প্রপার্টিস, তারপরে এটা দিয়ে ওকে। এটা কি হয়েছে? এটা তো অন্যটা দেখাচ্ছে, আমি আরেকবার যাই দেখি। নোটপ্যাড প্লাস প্লাস ব্যাগে যেতে হবে, এটাতে না? তারপরে কোনটা? নোটপ্যাড প্লাস প্লাস, এইখানে এটাই তো, না? ওপেন, তারপরে ওকে, তারপরে অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দেওয়ার পরে এখন এটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা নোটপ্যাডেই ওপেন হবে।
হয়েছে না, এই যে ওপেন হয়েছে এটা। হ্যাঁ, আর যদি আমি চাই যে না আমি নোটপ্যাড ওপেন করব না, অন্য কিছু ওপেন করব, সেই ক্ষেত্রে আমার এটা যেটাতে ওপেন করব রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ সেটা দিব, দিয়ে সেইটা দিয়ে সেই প্রোগ্রাম দিয়ে আমার ওপেন হবে। তো এইখানে আমরা নোটপ্যাডে প্লাস প্লাসে যে ওপেন করলাম, এটার মধ্যে আমরা আমাদের HTML এর যে কোডটা স্ট্রাকচারটা সেটা লিখব। তো সেটা লেখার জন্য আমাদের প্রথমে ডিক্লারেশনটা লিখতে হয়, তাই না? ডক টাইপ HTML, তারপরে HTML শুরু করতে হয়, তারপরে HTML শেষ করতে হয়, তারপরে হেড শুরু করতে হয়, তারপরে হেড শেষ করতে হয়, তারপরে এটার ভিতরে লিখতে হয় বডি শুরু করতে হয়, বডি শেষ করতে হয়। এই লেখাগুলো কিন্তু আমাদের লেখা ছিল, আমরা ওইখান থেকে দিতে পারতাম, তারপরে একটু লিখলাম। কেন? যত বেশি লিখবো ততই আমাদের এটা প্র্যাকটিসটা হলো। আর বডিতে আমি কিছু HTML এর কিছু ট্যাগ লিখব। এটা লেখার পরে এটাকে আমি রান করি, তো আমাদের এটা রান হয়েছে। এখন এইটার সাথে আমরা কি করব, আমাদের CSS এর যে কাজ আছে, CSS এর জন্য আমরা যে ফাইলটা তৈরি করছি, এইখানে CSS ফোল্ডারের ভিতরে style.css, এই CSS এর ফাইলটা এই ফাইলটার সাথে যুক্ত করতে হবে, লিঙ্ক করতে হবে, তাই না? কেন? কারণ এই ফাইলে আমরা যখন CSS এর কাজ করব, এই CSS এর কাজগুলো যাতে HTML ফাইলে অ্যাপ্লাই হয়। তো তার জন্য আমাদের একটা লিঙ্ক তৈরি করতে হয়, এটাকে বলে এক্সটার্নাল লিঙ্ক। এটার জন্য লিখতে হয় লিঙ্ক টাইপ টেক্সট CSS। টেক্সট CSS মানে কি? মানে CSS এর একটা টেক্সট ডকুমেন্ট ফাইল। আর এটা রেল লিখতে হয়, রেল মানে হলো রিলেশন, এটা হলো স্টাইল শিট, আর তারপর হলো হাইপার রেফারেন্স, তাই না? হাইপার রেফারেন্স মানে কোন ফাইলটা আমি এটার সাথে লিঙ্ক করতে চাচ্ছি। হ্যাঁ, তো এখন যে ফাইলটা লিঙ্ক করতে চাচ্ছি সেই ফাইলের নাম আমি এখানে দিছি যে সেই ফাইলটার নাম দিছি style.css। তো এখানে এই ফাইলটা style.css ফাইল লিখলেই হবে না, কারণ এইটাকে আমি আবার একটা ফোল্ডারের ভিতরে রাখছি। এই কারণে এখানে CSS নামে একটা ফোল্ডার, তারপরে স্ল্যাশ দেয়া লিখতে হবে style.css, কারণ কোনো ফোল্ডারের ভিতরে যদি থাকে সেই ফোল্ডারের লিঙ্কটা লোকেশনটা দেখাই দিতে হবে। তো এখন এই লাইনের মাধ্যমে আমার CSS এর ফাইলটা যুক্ত হয়ে গেল। আর এইখানে যে CSS এর ফাইলটা আমি যুক্ত করলাম এটাকে বলে এক্সটার্নাল লিঙ্ক। তো CSS টা আমরা জানি যে তিন ভাবে CSS টার লিঙ্ক ইউজ করা যায়, তাই না? একটাকে বলে, আমরা যদি আমাদের ইসে যাই, এই যে ভার্সন এইটা, এইখানে আমাদের CSS এর যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা এখানে চারটা ওয়ে আছে বলা, হ্যাঁ চারটা, মূলত তিনটাই ওয়ে, নিচের দুইটাকে এক্সটার্নালি বলে, হ্যাঁ আবার আলাদাভাবে বলা যায়। তো ইনলাইন নাম্বার 1, নাম্বার 2 হলো ইন্টারনাল, নাম্বার 3 হলো এক্সটার্নাল। যেটা আমরা আলাদা করে ফাইল তৈরি করে করলাম ওইটাকে বলে এক্সটার্নাল ফাইল। আর এটা লিঙ্কের জন্য কি লিখতে হয়? লিঙ্ক, রেল লিখতে হয় স্টাইল শিট, টাইপ লিখতে হয় টেক্সট CSS, আর href হাইপার রেফারেন্সে লিখতে হয় সেই ফাইলটার নাম যে ফাইলটা আমি লিঙ্ক করাবো। এখন লিঙ্কটা হলো একটা ট্যাগ, তাই না? আর লিঙ্কের পরে যেগুলো আছে রেল, টাইপ আর href, এগুলো হলো অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউটের কোনো সিকোয়েন্স আপনার মেনটেন করতে হবে না। আপনি যদি রেলটাকে সবার লাস্টে দেন, এই স্টেপটাকে সবার প্রথমে দেন, কোনো সমস্যা নেই, এটা আগে পরে হইলে কোনো প্রবলেম নাই। তো এটা আমার এক্সটার্নাল স্টাইল শিট।
আর গত ক্লাসে আমরা আরও দেখছিলাম যে ইনলাইন কিভাবে স্টাইল সেটা আমরা করি, যে লাইনের মধ্যে আমার স্টাইল থাকবে এইভাবে। সরাসরি কোনো ট্যাগের মধ্যে যদি আমি স্টাইল লিখি এবং এটার কালার ব্লু, তাহলে এটাকে বলে ইনলাইন। আর ইন্টারনাল কোনটা, ওই HTML এর ফাইলের ভিতরেই হেডের ভিতরে আমি স্টাইল আলাদাভাবে সেট করব, ওই স্টাইলটা আমার বডিতে অ্যাপ্লাই হবে, সেটাকে বলে। আর আরেকটা ওয়ে আছে, সেটাকে বলে আপনার ইম্পোর্ট। অর্থাৎ CSS এর ফাইলের ভিতরেই আমি আরও আমার CSS ফাইল আছে 5টা, কিন্তু আমি লিঙ্ক করাইছি একটা ফাইল। সেই ক্ষেত্রে সেই CSS এর মধ্যে বাকি যে CSS গুলো আছে সেইগুলো আপনার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টটা করবে কীভাবে, @import লিখে URL, অর্থাৎ যে ফাইলটা আমি ইম্পোর্ট করবো সেই ফাইলের লিঙ্কটা দিতে হবে। বুঝিনি না, আমি বলি এইখানে হ্যাঁ কি যেন বলতেছিলাম, ইম্পোর্টটা না, ইম্পোর্টটা হলো কি, আমি এই ফাইলে CSS লিঙ্ক করাইছি কটা, একটা, তাই না? তো আমার এই ফাইলে যদি একাধিক CSS থাকে তাহলে এখানে আমার একাধিক লিঙ্ক করাইতে হবে। যেমন আরেকটা CSS ফাইল আছে এখানে, তাহলে আরেকটা লিঙ্ক আমার করে দিলে হবে। তাহলে এইভাবেই করা যায়। কিন্তু আমি যদি মনে করি না আমার CSS ফাইল আছে 4টা বা 2টা, কিন্তু লিঙ্ক একটাই রাখবো, কাজ করবে 2টা CSS বা 3টা CSS, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার এইখানে CSS এর যে ফাইল আছে সেই CSS এর ফাইলে বা HTML এর ফাইলে আমি বাকি যে CSS গুলো আছে সেইগুলা, এইখানে যে CSS আছে এগুলো তো পাবে এখানে, সমস্যা নেই, এই লিঙ্কের মাধ্যমে, তাই না? আর এই ফাইলটাতে আমি কি করব, একটা ইম্পোর্ট করব। ইম্পোর্টটা হলো কি, এখানে CSS এর ফাইল আছে একাধিক, তো আমি ইচ্ছা করলে এই CSS এর মধ্যে তো আমার CSS লেখা থাকবেই, তো এই CSS এর মধ্যে আমি আরো 2টা বা 3টা ইম্পোর্ট করে রাখতে পারি। তাহলে ওই CSS এর যে CSS গুলো লেখা থাকবে ওইগুলোও আমার কাজ করবে, আর এখানে যে CSS আছে ওইটা তো পাবেই। এটা আমরা প্র্যাকটিক্যাল করলে হয়তো একটু বেশি বুঝতে পারবো, ঠিক? হ্যাঁ, এখন বুঝতে পারবো না, এগুলো একটু পরে আসবে। তো এটা হলো লিঙ্ক, চলে গেল। আজকে আমরা CSS এর কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। আমরা তো দেখছিলাম গত ক্লাসে যে CSS এর একটা সিনট্যাক্স আছে, প্রথম থেকে আমি আলোচনা করে যাই। সেটা হলো যেগুলো সেইটা, এটা CSS যদি আমরা করতে চাই তাহলে আমার CSS এর সিনট্যাক্সটা এরকম: সিলেক্টর, তারপরে তার প্রপার্টি থাকবে, তার ভ্যালু থাকবে, আর প্রত্যেকটা ভ্যালুর পরে আমাদের কি দিতে হয়, একটা সেমিকোলন দিতে হয়। একাধিক প্রপার্টি থাকতে পারে, এখানে দুইটা আছে আমাদের, দুইবার লিখলো, কারণ এখানে বলছে একাধিক প্রপার্টি থাকতে পারে। এখানে একটাও থাকতে পারে প্রপার্টি, আবার 5টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। প্রতিটা প্রপার্টির ভ্যালু একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। হ্যাঁ, ভ্যালুগুলো আমরা শিখবো। তারপরে বলছে সিলেক্টর, অর্থাৎ এই যে আগে যে দেখলাম আমরা সিলেক্টর কথাটা, তাই না? এই সিলেক্টরটা এখানে আমরা বললাম যে 3 ভাবে আমরা সিলেক্টরটা নিতে পারি। একটা হলো সরাসরি HTML এর ট্যাগ ইউজ করে, আরেকটা হলো ID ইউজ করে, আরেকটা হলো ক্লাস ইউজ করে। যদি আমরা ট্যাগ নেই সেই ক্ষেত্রে ট্যাগের নামটা লিখে দিলেই হয়, H1 বা P বা IMG। আর যদি ID নেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের হ্যাশ চিহ্ন দিতে হয়, হ্যাশ, তাই না? ID নিলে হ্যাশ চিহ্ন দিতে হবে, হ্যাশ সিম্বল যেটা আছে ওইটা। আর ক্লাস নিলে আমাদের দিতে হবে ডট। এই হলো মোটামুটি ছিল গত ক্লাসের আলোচনা। আর আজকে আমরা যেখানে আলোচনা করব সেগুলো হলো, এইখানে দেখেন, দিস ইজ দ্য টেক্সট ইন দিস প্যারাগ্রাফ, অর্থাৎ এটা একটা টেক্সট। এই টেক্সটটা পি এর মাধ্যমে আমাদের HTML এ শো করছে, আর এটা কালার করা হয়েছে পি দিয়ে, কালার ব্লু, এইভাবে। আমি এগুলো দেখাবো, তার আর একটু দেখে নিই আর কি কি আছে। ব্যাকগ্রাউন্ড কালার, ইনলাইন, ইন্টারনাল, এগুলো দেখছি সব, সমস্যা নেই। এখানে একটু দেখেন, এগুলোকে আর কি একটু আলাদাভাবে আবার বলে দিচ্ছে যে এটা হলো ইনলাইনের এক্সাম্পল কি, যেমন পি, তাই না? পি একটা ট্যাগ না? এই পি এর মধ্যে যদি আমি কোনো স্টাইল সরাসরি দিয়ে দিই, স্টাইল লেখে ওইটাকে বলে দিই টেক্সট লাইন সেন্টার, তাহলে এটাকে বলে ইনলাইন। আর তারপর আছে ইন্টারনাল কোনটা, হেডের ভিতরে যদি আমি স্টাইল লিখি, যেমন বডিতে বললাম টেক্সট লাইন লেফট ফন্ট ফ্যামিলি, আর হলো ফন্ট ফ্যামিলি, যে একটাই, এটা নিচে নেমে আসছে আর কি, এক লাইনই হবে। তারপরে এটা হলো ইন্টারনাল, তাই না? ইন্টারনাল 1 আর ইন্টারনাল 2, এটা। তারপরে যেটা আছে ইন্টারনাল স্টেটমেন্টে এখানে বলে দিছে যে
স্টাইল, তো টাইপ লিখে যে আমরা টেক্সট সিএসএস লিখি, এই জিনিসটা কি, এটাকে বলছে দিস ইজ এ স্টাইল শিট স্টাইল টাইপ রিটেন টেক্সট ইন সিএসএস, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা সিএসএস এর একটা টেক্সট ডকুমেন্ট। তো এই হলো মোটামুটি। এখন আমরা যে এটা এখানে আছে আমাদের কিছু প্রপার্টি ইউজ, তো আজকে আমরা যে সব প্রপার্টি নিয়ে আলোচনা করব সেটা হলো সিএসএস এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস, তারপরে কালারের ভ্যালু, হ্যাঁ, তারপরে সিএসএস এর বর্ডার, তারপরে বক্স মডেলিং নিয়ে আমরা আলোচনা করব যদি আজকে ক্লাসেই হয়। সেটা হলো বক্স মডেলিং এর ভিতরে আমরা যেগুলো পাবো সেটা হলো মার্জিন, বর্ডার, প্যাডিং, কন্টেন্ট, হ্যাঁ। তো এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটার মধ্যে মার্জিনের মধ্যে আবার মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন রাইট, মার্জিন লেফট, এগুলো আছে। আর আরেকটা জিনিস আছে সিএসএস এর টেক্সট। কোনো টেক্সটের যদি আমরা কোনো সিএসএস ইউজ করতে চাই তাহলে টেক্সটগুলোকে আমরা কি কি করতে পারি, টেক্সটগুলোকে আমরা করতে পারি টেক্সটের অ্যালাইন দিতে পারি। অ্যালাইন মানে কি, টেক্সটটা লেফট হবে না রাইট হবে না সেন্টার হবে। টেক্সটের ডেকোরেশন দিতে পারি। ডেকোরেশনটা কি, টেক্সট ডেকোরেশন যদি আমি এখান দিয়ে ওভার লাইন, তাহলে টেক্সটের উপর একটা লাইন হবে, যদি আন্ডারলাইন দিই তার নিচে একটা আন্ডারলাইন হবে, হ্যাঁ, এরকম আর কি। টেক্সট ট্রান্সফর্ম মানে টেক্সটের যদি ফন্ট সব আপার কেস করতে চাই বা লোয়ার কেস করতে চাই, হ্যাঁ, তাহলে এরকম টেক্সট ট্রান্সফর্ম দিয়ে আমি করতে পারবো। তারপর টেক্সট ইনডেন্ট, টেক্সটকে যদি আমি লেফট পাশে মার্জিন রাখতে চাই, ইনডেন্টিং আছে না, ওই যে ওয়ার্ডে আমরা করছি ট্যাব দিয়ে যে একটা ইনডেন্ট করে, সেটাকে ইনডেন্ট করতে পারি। লেটার স্পেসিং, অর্থাৎ আমি একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স লিখলাম, তার ওই লেটারের মাঝে আমি আরো স্পেস দিতে যাচ্ছি, তাই না, তখন আমি লেটার নর্মাল স্পেসের বাইরে, লেটারের মাঝখানে একটা ওয়ার্ড তো লিখলে নর্মাল একটা ওয়ার্ড লেখা হয়, আমরা ওয়ার্ডে যদি লিখি, তাই না, তার মাঝখানে ওইটার একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে যদি আমি দূরত্ব বাড়াইতে চাই, স্পেসিং করতে চাই, তখন আমি লেটার স্পেসিং দিয়ে যত পিক্সেল দিব ওইটা হবে। লাইন হাইট, আমি প্যারাগ্রাফ লিখলাম 4-5 লাইনের একটা প্যারাগ্রাফ, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব আমি বাড়াবো, এটাকে ওয়ার্ডে আমরা কি বলি, লাইন স্পেসিং বলি না, মানে একটা প্যারাগ্রাফের মধ্যে স্পেস দিব, এগুলো আরো বড় দিব, তখন লাইন স্পেসিং করতে পারি। এটাকে এখানে সিএসএস এ বলছে লাইন হাইট। তারপর টেক্সট ডেকোরেশন আছে, মানে এটা আমি এই টেক্সট ডেকোরেশন আর টেক্সট অ্যালাইনটা একই রকম, এটাকে লেফট পাশে থেকে হবে না রাইট পাশে, RTL, এটা মানে হলো রাইট টু লেফট, আর দিয়ে বোঝাচ্ছে রাইট, টি দিয়ে টু আর এল দিয়ে লেফট। আবার যদি এরকম হইতো LTR তাহলে হয়তো লেফট টু রাইট, এরকম হইতো। তো ওয়ার্ড স্পেসিং একটা, তাহলে আমরা উপরে দেখলাম যে লেটার স্পেসিং, আর নিচে একটা পাইতেছি ওয়ার্ড স্পেসিং। একটা টেক্সট লিখলাম, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব বাড়াই দেব, তো এটাকে বলে সিএসএস এর ডিজাইন, টেক্সটের ডিজাইন। আরেকটা ডিজাইন আছে ফন্ট। ফন্ট আর টেক্সট মোটামুটি একই রকম। ফন্টটা কি, ফন্টের স্টাইল আপনি চেঞ্জ করবেন, সেজন্য ইউজ করতে হবে ফন্টের ফ্যামিলি। ফন্টের স্টাইল আপনি চেঞ্জ করবেন বলতে ফন্টের বোল্ড দিবেন না ইটালিক দিবেন না আন্ডারলাইন দিবেন, এরকম। তারপরে ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট ভেরিয়েন্টটা হলো স্মল ক্যাপ, সেটা ইউজটা কম হয়, স্মল ক্যাপ এগুলো আর কি। তো ফন্ট ওয়েট, ফন্ট ওয়েটটা ওই যে উপরের মধ্যে বোল্ড, আর ফন্ট স্টাইল ইতালিক একই রকম। ফন্ট সাইজ, সাইজটা আপনি বড় করতে পারেন। ফন্ট স্ট্রেস, স্ট্রেস মানে টাইম নেয় আর কি, একটু বড় করা আর কি, ঠিক আছে, এগুলো ইউজ কম হয়। আর এই সবগুলো প্রপার্টিকেই যদি আপনি শুধু ফন্ট লিখে কোলন দিয়ে স্পেস দিয়ে 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 দেন তাও ইউজ করা যাবে। তারপর কালারগুলো, আচ্ছা, তো এই মোটামুটি আমাদের আজকে আলোচনা। এখন আমরা এগুলোর প্র্যাকটিক্যাল কাজ দেখব, আসেন দেখ। তো এখানে আমরা কিছু ট্যাগ নেই, প্রথমে H1, তারপর নেই H2, তারপরে H3, তারপরে নেই P, তাই না। তো এখন এই H1 এটা যদি আমি অ্যাপ্লাই রান করি তাহলে এই টেক্সটগুলো আমাদের চলে আসলো, সবার আসছে এরকম, সবার চলে আসবে, এইখানে যা লিখবো আমি এগুলা চলে আসবে। কারণ H1কে আমি ডিজাইন করতে চাই, কার মাধ্যমে, এই যে লিঙ্ক করাইছি style.css, এইখানে আমি CSS এর কাজ করব, ওইখানে আমার সেটা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে কাকে কাজ করে যাচ্ছি দেখেন, H1কে। তো H1 কি একটা ট্যাগ না, ট্যাগ। তো এখানে আমি লিখবো
আমাদের সিনট্যাক্সটা আমি আগে লিখে নিই, সিলেক্টর প্রপার্টি ভ্যালু, এটা হলো আমাদের সিনট্যাক্স। তো আমরা যদি এখন সিলেক্টর হিসেবে ট্যাগকে নেই সরাসরি, তাহলে H1, আর এইখানে আমি বলে দেবো প্রপার্টি কি করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, তাহলে কালার আর ভ্যালু দিতে চাই রেড। সেভ দিলাম। এখন এইখানে এসে আমি রিফ্রেশ দিই, H1 এর কালার কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। এখন এই H1 এর আমি ফন্টের সাইজটা আরো বড় করতে চাই, তাহলে আমি এখানে কি দেবো, ফন্ট, ও এটা না, এটা তো আমার সিনট্যাক্স, তাই না? এই সিনট্যাক্সটা আসলে আমার কোনো কাজ করবে না, কাজ করবে আমি, হ্যাঁ এই সিনট্যাক্সটা আমি লিখলাম কেন, এটা বোঝার জন্য আর কি, ঠিক আছে? তো এইটাকে আমার, এটা তো আমার সিএসএস ফাইলে কোনো অ্যাপ্লাই হবে না, তো এই কারণে এই লেখাটাকে আমি কমেন্টসের ভিতরে রাখবো সিএসএস এর ভিতরে। তো সিএসএস কমেন্ট দেওয়া হয় যদি আপনি একাধিক লাইনকে একবারে কমেন্ট দিতে চান, তাহলে স্ল্যাশ স্টার, আর যেইখানে যা শেষ হবে সেইখানে হলো স্টার স্ল্যাশ, এইভাবে। আর যদি কোনো সিঙ্গেল লাইনকে কমেন্ট দিই, যেমন এই লাইনটা আমি লিখলাম, এই লাইনটাকে কমেন্ট দিয়ে রাখবো, তাহলে এইটা ইউজ করলেও হবে, এটা ইউজ করলেও আমার হবে এখানে, আর এটা লাস্টে যায় দিতে হবে, তাও কমেন্টস হবে। হ্যাঁ, আর যদি এরকম করি তাহলে এটার আগে আমি যদি দুইটা স্ল্যাশ দিই তাহলেও, হ্যাঁ না HTML না তো, এটা CSS। তো CSS এ এটাকে বলে মাল্টি লাইন কমেন্ট। হ্যাঁ, আর আপনি যদি দুইটা স্ল্যাশ দেন তাহলে এটা তো হচ্ছে না, এখানে সিতে তো আছেই, কিন্তু এইখানেও আছে, কিন্তু এটা কি কমেন্টস ভুল করতেছি? এখানে তো এটা কমেন্টস হওয়ার কথা, কমেন্টস হলে এই কালার হয়ে যাবে, তো এটা তো হচ্ছে না। আপনারা একটু দিয়ে দেখেন যে দুইটা স্ল্যাশ দিবেন, ও হচ্ছে না কারণ এইখানে না, ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা নিচ্ছে না। তো দুইটা স্ল্যাশ দিয়েও দেওয়া যায় আর কি, এরকম দুইটা স্ল্যাশ দিয়ে দেখবেন হয় কিনা। তো এটি হলো কমেন্টস। এখন এটার মধ্যে আমি কি চাচ্ছি, H1 কে ফন্টের সাইজটা আমি বড় করতে যাচ্ছি বা ছোট করতে যাচ্ছি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমি লিখব 30 পিক্সেল, ফন্ট সাইজ লিখে এখানে আমি রিফ্রেশ দিই, 30 পিক্সেল। তো H1 এর চেয়ে ছোট আর বড় দিই, 50 পিক্সেল দিই। হ্যাঁ, তাহলে যে ট্যাগ ইউজ করবেন সেই ট্যাগের অনুযায়ী, মানে H1 ইউজ করলে H1, P ইউজ করলে P, হ্যাঁ, A ইউজ করলে, হ্যাঁ ডিফল্ট যেটা ওইটাই, ওই ট্যাগের যে সাইজ দেওয়া আছে ওই ট্যাগের ওইটা। এখন সিএসএস এর এটাকে বলে প্রপার্টি, তাই না? এটা 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 হলো আমার সিনট্যাক্স। হ্যাঁ, এটা হলো সিএসএস এর সিনট্যাক্স। এখানে সিলেক্টর বলছি না, এখানে H1 হলো সিলেক্টর। আচ্ছা, ওই পিছনে থেকে আমার একটা মাউস খুলে, এখন সিএসএস এর মধ্যে আমি যেটা দেখলাম, এই কালারকে কি বলে, প্রপার্টি। এই প্রপার্টি যদি কখনো একাধিক ওয়ার্ড হয় তাহলে তার মাঝখানে কি দিতে হয়, হাইফেন দিতে হয়। এটা সিএসএস এর সিনট্যাক্স। আর এইখানে যেটা আছে সেটাকে বলে ভ্যালু। এখন এটা কার ভ্যালু, কালারের ভ্যালু। এই ভ্যালুগুলোকে তিন ভাবে লেখা যায়, ভ্যালুটাকে তিন ভাবে লেখা যায়। একটাকে বলে কালার নেম। আমি এখন যেটা ইউজ করছি, সরাসরি যে কোনো একটা কালারের নাম যদি আপনি জানেন তাহলে সেই কালারের নাম যদি এখানে লিখে দেন তাহলে সেটা ভ্যালুটা কাজ করবে। আর 2 নম্বরে আছে হলো আপনার হেক্সাডেসিমাল ভ্যালু।
হেক্সাডেসিমাল ভ্যালু কাকে বলে? হেক্সাডেসিমাল ভ্যালুটা হলো এখানে যদি আমি লিখি, যেমন এখানে হেক্সাডেসিমাল ভ্যালু শুরু হয় এ থেকে, তাই না? এ বি বি সি এরকম এফ পর্যন্ত, তাই না? না না না, এ বি সি ডি মুখস্থ করতে হবে না, আমি দেখাচ্ছি। এ বি সি ডি ই এফ, হ্যাঁ, আর তারপরে 0 1 2 3 4 5 6 7 8 9 এই কটা হেক্সাডেসিমালের ভ্যালু আছে হলো এই কটা ভ্যালু। এই ভ্যালু দিয়ে আপনি একটা যে কোনো কালারের মান আপনি তৈরি করতে পারেন। যেমন তার আগে দিতে হয় হ্যাশ, তারপরে এখানে হেক্সাডেসিমালের জন্য 6টা সংখ্যা দিতে হয়, 1 2 3 4 5 6, কয়টা দিতে হয়? 6টা। এই যে এইটুকু একটা কালার হইল, এই সংখ্যাটা দিয়ে যে কোনো একটা কালার হইলো। এটা কি কালার হইলো আমি জানি না, আমি দেখেন এই রেডের পরিবর্তে আমি এইটা দিয়ে দিলাম কালারে। এখানে কি করলাম, রেড না লিখে এটা দিলাম, দেওয়ার পরে এখানে রিফ্রেশ দেন, দেখেন এটা একটা কালার আসলো। এই কালারগুলোকে বলে হেক্সাডেসিমাল কালার বা হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে আপনি পৃথিবীর সমস্ত যত কালার আছে সমস্ত কালার তৈরি করতে পারবেন। তো এখানে যে মানটা আসে এটা একটু দেখি। মানটা হলো এ থেকে এফ পর্যন্ত আসবে, আর 0 থেকে 9 পর্যন্ত আসবে। এর মধ্যে থেকে এনে টোটাল কতটা সংখ্যা? 16টা সংখ্যা এখানে, হ্যাঁ। এই 16টা সংখ্যা থেকে এই 16টা সংখ্যার যে কোনো 6টা সংখ্যা এখানে থাকবে। এই 6টা সংখ্যা, এই সংখ্যা থেকে যে কোনো 6টা এখানে দিলে একটা কালার হবে। এগুলো চেঞ্জ করে করে আপনি কালার তৈরি করতে পারেন, হ্যাঁ। হাজারো কালার এখানে আমার তৈরি, হ্যাঁ, হবে, হ্যাঁ, এই কালারগুলো হবে। তো এই কালারগুলো আমাদের আসলে মুখস্থ করার দরকার নাই যে কোন কালারের জন্য কোন ভ্যালু বা কালারের নাম, তাই না? এগুলো আপনারা পেয়ে যাবেন। কোথা থেকে পাবেন? এগুলোকে কালার পিকার বলে। কালার পিকার আমি যদি এখানে একটা ইউজ করি, খেয়াল করেন, অনলাইনে যে গুগলে যাব অথবা সরাসরি ব্রাউজারে এখানে লিখলেও হবে। এখানে লিখবেন ফ্রি অনলাইন, অনলাইনেও করতে পারেন, আবার ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করেও করতে পারেন। হ্যাঁ, না, ফটোশপ তো আলাদা একটা প্রোগ্রাম। আমি শুধু কালারের কথাটা বলতেছি। আমি কালার তো কোন কালার ইউজ করব সেই কালারের ভ্যালুটা আমার ওখানে দিতে হবে, তাই না? তো আমি হেক্সাডেসিমাল দিয়ে ইউজ করব। তো অনলাইন কালার পিকার, এটাকে বলে কালার পিকার। এই কথাটা লিখবো, লিখে আমি এখানে যাই। এগুলো সবগুলোই কিন্তু কালারের পিকার। এই যে W3 স্কুল সেট কালার পিকার, এখানে 2-3টা আমি ওপেন করলাম, ওপেন করে দেখি যে কোনটা বল। এই যে এখানে দেখেন, এখন আমার দরকার এই কালারটা, খেয়াল করেন, অথবা এই কালারটা। এই পাশে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, এই কোন কালারটা আমি ইউজ করবো। আমি মনে করেন এই কালারটা ইউজ করবো, এই কালারটা। তো এই কালারটা নিলাম, নেওয়ার পরে এই উপরে দেখেন একটা ভ্যালু চলে আসছে। এই ভ্যালুটাকে আমি কপি করব, কপি করে তার আগে একটা হ্যাশ আছে, দেখছেন? কপি করলে কিন্তু হ্যাশ কপি হবে না, হ্যাশটা আপনার দিয়ে দিতে হবে। হ্যাশটা দিয়ে এইটা ভ্যালুটা আপনি পেস্ট করবেন। পেস্ট করে এখন এইখানে যে কালার ছিল, এটা কি সবুজ না? আপনি যে আপনার ব্রাউজারে আপনি যে দেখবেন যে আপনার যে সাইটটা, আপনার আমার সাইট এটার কালারও সবুজ হয়েছে। আপনি এখানে যান, আপনি অন্য একটা কালার ইউজ করেন, এটাই ইউজ করি, অন্যগুলো বন্ধ করে দিন। অনেক কালার, এখানে আমি এই কালারটা ইউজ করব, ঠিক আছে? এই ভ্যালুটা আমি কপি করলাম, কপি করে আমার কোডে এখানে আমি দিয়ে দিলাম। এখানে যে ভ্যালুগুলো আছে খেয়াল করেন, এর বাইরে কিন্তু কোনো ভ্যালু নাই। এফ আছে, এ আছে, 0 আছে, 7 আছে, 2 আছে, 4 আছে। এখানে কিন্তু মানে জি, এখানে জি কোনো ভ্যালু কিন্তু হইতে পারবে না, কারণ কি এফ পর্যন্ত। আর এখানে হইল আপনার 0 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ। আর এইখানে তার আগে একটা হ্যাশ থাকবে, আর এইখানে টোটাল নাম্বার থাকবে 6টা। এখানে কিন্তু যদি 5টা দেন, তাহলে 5টা দেন। এখানে কটা আছে এখন? 1 2 3 4টা দিলাম। 4টা দিয়ে এখন এখানে রিফ্রেশ দেন, দেখবেন আসবে না, আসেন। কারণ 4টা দিয়ে কালার নিতে পারবে না, 6টাই দিতে হবে। এখানে 6টাই দিতে হবে। তো এইভাবে যে কোনো কালার আপনি যে কোনো জায়গায় আপনি কালার পিকার ইউজ করে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এই ভ্যালুটা কপি করবেন, কপি করে আপনি এখানে যে কালার দিবেন এবং সেভ দিয়ে এখানে সেই কালারটাই আপনার আসবে। কই না, এইগুলা আপনার কেস সেন্সিটিভ না। এটা এ কে আপনি এইভাবেও লিখতে পারেন, এ কে আপনি এইভাবেও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি বলতে চাচ্ছি
সংখ্যা আর অক্ষর। হ্যাঁ হ্যাঁ, এটা মাঝখানে সামনে পিছে ভেরি করে, মানে এদিকে না না, এইটার মধ্যে থেকে যে কোনো সংখ্যা এখানে আসতে পারে। আসতে পারে, এ হ্যাঁ, আসতে পারে, বি আসতে পারে, সি আসতে পারে, ডি আসতে পারে, তারপর 0 আসতে পারে, 1 আসতে পারে, যে কোনো। হ্যাঁ, এই কম্বিনেশনে, রাইট। এইখান থেকে যে কোনো 6টা ভ্যালু নিয়ে একটা কালার তৈরি হয়। তাহলে এটাকে বলে হেক্সাডেসিমাল কালার। এখন হেক্সাডেসিমাল কালারের 6টা ভ্যালু আমাদের দরকার হয়। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যদি আমি 0 দেই, 6টা 0 দেই যদি, হ্যাঁ 6টা 0 দিয়ে সে কালোকে বোঝায়। এখানে কি 6টা হচ্ছে না, 1 2 3 4 5 6, এই 6টা 0 দিলে কি হবে, কালো হবে। ডিফল্ট কালার এটা, কোনটা আমার, এটা কালো হয়ে যাবে। আর যদি 6টা আমি এফ দেই, তিনটা 6টা এফ দিলে হবে সাদা। তো এইখানে সাদা তো দেখা যাবে না, এটাও সাদা ওইটাও সাদা, দুইটাই তো কিছুই দেখা যাবে, কিন্তু টেক্সট কিন্তু আছে, এই যে বোঝা যাবে না। তো এখন কোনো ভ্যালু যদি সেম থাকে, সমস্ত ভ্যালু যদি সেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে 6টার পরিবর্তে 3টা নিতে পারবেন। 6টা ভ্যালু যদি সেম থাকে, একদম 6টা অক্ষর যদি একই থাকে, তাহলে সেই ক্ষেত্রে 3টা নিলেও কাজ হবে, 2টা নিলেও কাজ হবে না, 4টা নিলেও কাজ হবে না, 3টা নিলে কাজ হবে, 6টা নিলেও কাজ হবে। আবার যদি এরকম থাকে যে 0 এফ 0 0 0 0 এরকম যদি থাকে, তাহলে 2টা এফ 4টা 0, এটা দিয়ে হলো লাল কালারকে বোঝায় আর কি। তো আমি এখানে দেন রিফ্রেশ দেন, লাল কালার হবে, এই যে লাল কালার হচ্ছে। হ্যাঁ, তো এরকম যদি থাকে জোড়া তাহলে এইখান থেকে একটা নিলেন আর এইখান থেকে 2টা নিলেন, তাহলে একটা এফ 2টা 0, এইটা দিয়েও সেম কালারই আসবে। এরকম আপনি কখনো কখনো দেখবেন হেক্সাডেসিমালে 3টা ভ্যালু দিয়েও হেক্সাডেসিমালের ভ্যালু আপনি নিতে পারবেন, কিন্তু 6টা নেওয়াটাই বেস্ট। হ্যাঁ, 6টা দিলে আর কোনো সমস্যা নেই। তো 6টার পরিবর্তে 3টা নিলেও হবে, তবে সেই ক্ষেত্রে ভ্যালুগুলো কমন থাকতে হবে, মানে একটার সাথে আরেকটা কমন থাকতে হবে, এরকম মানে সব সেম থাকতে হবে, বা 2টা বা 3টা এরকম কমন থাকতে হবে। তো 3টা নেওয়া যায়, 6টাও নেওয়া যায়, কিন্তু 2টা নেওয়া যায় না, 1টা নেওয়া যায় না, 5টা নেওয়া যায় না, 7টা নেওয়া যায় না। তো এরকম হেক্সাডেসিমাল দিয়ে আপনি এখানে সমস্ত ভ্যালু, এখানে কালারের জন্য যত ধরনের ভ্যালু এটা দিতে পারেন। আরেকটা আছে, ওইটাকে বলে RGB। RGBতে বোঝায় রেড, গ্রিন, ব্লু, এই 3টাকে বলে মৌলিক কালার। RGB, রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালারের কম্বিনেশনে আপনি পৃথিবীর সমস্ত কালার বানাইতে পারবেন। কেমন, এখানে আপনি এই যে RGB লিখবেন, RGB লেখার পরে এখানে ভ্যালুটা হবে 0 থেকে 255 পর্যন্ত। RGB, হ্যাঁ, রেডের না, আর এর ভ্যালুটা 0 থেকে 255, গ্রিনের ভ্যালু হবে 0 থেকে 255, আর ব্লু যেটা ওইটার ভ্যালু হবে 0 থেকে 255। ম্যাডাম কলম আছে এখানে দেখেন, RGB। হ্যাঁ, কি লিখলাম, RGB, তারপর 0 থেকে 255। এটার মানে হলো 0 থেকে 255 মধ্যে যে কোনো ভ্যালু আপনি এখানে দিতে পারেন। আমি দিলাম এখানে 10। হ্যাঁ, 0 থেকে 255 মধ্যে আমি এখানে দিলাম 150। হ্যাঁ, আর এখানে দিলাম আমি মনে করেন 250। এরকম এই 3টা কালারের কম্বিনেশনে আমার এখানে একটা কালার তৈরি হবে, কমা থাকবে। তো এই কালারটা যদি আমি এখানে দিয়ে দিই, খেয়াল করেন, কপি করে এইটা যদি এখানে দিয়ে দিই, তাহলে এইটা দিয়ে একটা কালার তৈরি হবে। সেটা কি কালার দেখি, এই কালারটা তৈরি হবে। আগে লিখতে হবে RGB, তারপর এইখানে ভ্যালুটা যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা হলো 0 থেকে 255 পর্যন্ত। এখানে যদি লেখেন 300 তাহলে কিন্তু হবে না। এখানে আমি যদি লিখি 255, হ্যাঁ, তারপর যদি লিখি 0, তাহলে 0, তাহলে কোন কালারটা আসবে, তাহলে আসবে আর দিয়ে মানে হলো রেড। দেখেন এখন কি আসে, রেড। আবার যদি আমি বলি 200, আর রেড, প্রথমটা আর, দ্বিতীয়টা হলো জিতে লিখলাম 255, আর এটা 0, এখন কি আসবে, গ্রিন আসার কথা। আচ্ছা, এখন আমি এটাতে দিলাম 0 আর এটাতে দিলাম 255, তাহলে কি আসবে, ব্লু। RGB বিতে ব্লু, এই ব্লু আসছে। এখন আমি সবগুলো দিয়ে দিলে আপনার কি আসবে, কালো আসবে না? আর যদি সবগুলো 255 দিলে সাদা আসবে। হ্যাঁ, তো আপনি যদি এরকম চান যে এটা 255, এই ব্লু কালারের সাথে 10% গ্রিন ম্যাচ মানে মিক্স করবেন, তাহলে
এই ব্লুর সাথে যদি 10% গ্রিন মিক্স করেন তাহলে কি কালার হয় এখানে আপনি দেখতে পারবেন। আপনি যদি ব্লুর সাথে 10% মিক্স না করে আপনি রেডটা 50 মিক্স করেন, রেডের থেকে 50 মিক্স করেন, তাহলে গ্রিনের সাথে রেডের থেকে যদি 50 নেন তাহলে কি কালার হবে? এই কালারই হবে। আবার এটার থেকে দেন এটার সাথে 100 যোগ করেন তাহলে দেখবেন একটা কালার হয়েছে। এই যে এরকম করে হ্যাঁ, তো এরকম করে আর কি আপনারা তো এইগুলো ইউজ করবেন, আপনারা ইউজ করবেন এইটা হেক্সাডেসিমাল কালার। কারণ কি এটার জন্য কোনো লাগবে না, আপনি জাস্ট কালার পিকারে যাবেন, কালার পিকারে যে কালারটা আপনার দরকার সেই কালারটা সিলেক্ট করে এখান থেকে ভ্যালুটা নিয়ে বসাই দেবেন। এটা হলো কালারের ভ্যালু কনসেপ্ট। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই কাজটা যে দেখলাম, এই সিলেক্টরটা ইউজ করলাম, যেটা এই সিলেক্টরটাকে বলে ট্যাগ, সরাসরি ট্যাগ। এখানে খেয়াল করেন এটা HTML এর ট্যাগ, তাই না? আমি যদি চাই যে না ট্যাগ না, এখানে আমি একটা ক্লাস ইউজ করে CSS ইউজ করব, ক্লাস, তাহলে আমার এখানে লিখতে হবে কি ক্লাস, তারপরে এখানে সেই ক্লাসের নামটা দিতে হবে। ক্লাসের নাম দিলাম আমি H1, ক্লাসের নাম কি H1 দিলাম। তাহলে H1 ক্লাস, যেহেতু এটার আগে কি দিতে হবে আমার ডট দিতে হবে। এখনো কিন্তু একই কাজ হবে, আগেও যে কাজ হয়েছে এখনো সেম জিনিসই হবে। ক্লাসটা একাধিকবার ইউজ করো। হ্যাঁ, আমি দেখাই। যেমন আমি এখানে দুইটা ক্লাস বানাইলাম, সাপোজ এরকম, একটাকে বললাম H1, একটাকে বললাম A। এনে দুইটা ক্লাস না, H1 একটা ক্লাস অথবা A একটা ক্লাস, B একটা ক্লাস, তাই না? দুইটা নাম কোনো সমস্যা না, ডটটা ম্যাটার। ডট দিলে এটা কি হয়ে যাবে? ক্লাস হয়ে যাবে। কারণ এই ডটের পর আমার H1 আছে না, P আছে না, A আছে না, B আছে না, C আছে, এটা বিষয় না, যে কোনো নাম হইতে পারে, ক্লাসের যে কোনো নাম আমি দিতে পারি। তো এখন এইখানে এসে আমি বললাম আমি ক্লাস ইউজ করলাম A, তাহলে A ক্লাসে আমি কি দিছি? A ক্লাসে দিছি কালার, তাহলে এইখানে এসে শুধু কালারটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়েছে। এখন B ক্লাসে এসে বলছি ফন্ট সাইজ করো 100, তো এইখানে তো B ক্লাস ইউজ করিনি, করিনি, তো এখানে কিন্তু ফন্ট 100 হবে না। আমি যদি এখানে বলে দেই যে এইটা A এর সাথে স্পেস দিয়ে B, তাহলে এখানে কয়টা ক্লাস আছে? দুইটা, একটা হলো A, একটা হলো B। এখন এখানে দুইটা ক্লাসই অ্যাপ্লাই হবে, একটা হচ্ছে A এর জন্য কালার চেঞ্জ হয়েছে আর B এর জন্য ফন্ট সাইজ বড় হয়েছে। হ্যাঁ, এরকম আমি ইচ্ছা করলে আবার এটা আমি ইচ্ছা করলে এরকম করতে পারতাম যে না, এই প্রপার্টিটা আমি এখানে না ইউজ করে এখানে করলাম, আর এইটা শুধু আমি এখানে ইউজ করলাম, তাহলে তো তাও তো একই কাজ, সেম জিনিস, কোনো সমস্যা নেই। মানে এখানে দুইটা ক্লাস আমি ইউজ করছি না, দুইটা ক্লাস তৈরি করছি তো, তাই না? দুইটা ক্লাস না করে দুইটা ক্লাসে দুইটা প্রপার্টি দিছি, তো এই দুইটা প্রপার্টি একটা ক্লাসের ভিতরে দিয়ে দিলাম। এই যে ফন্ট সাইজটা এইটার ভিতরেও আমি কি করলাম? দিয়ে দিলাম। তাহলে এইটার ভিতরে তো কালারও আছে, ফন্ট সাইজও আছে, তো এইটা ইউজ করলে, এই ক্লাসটা যদি ইউজ করি তাহলে তার কালারও চেঞ্জ হবে, আবার ফন্ট সাইজও বড় হবে। এই ক্লাসটা যদি ইউজ করি, এই ক্লাসটা, তাহলে কালারটাও চেঞ্জ হবে, ফন্ট সাইজও বড় হবে, রাইট? আর যদি বি ক্লাসটা ইউজ করি, এখন ব্রেক আসছে, তাহলে আমার সুবিধা হবে। যেমন এখানে দিলাম ফন্ট কালার, আর এইখানে দিলাম আমি ফন্ট না, ফন্ট থাক, এখানে কালার আর ফন্ট, আর এইখানে আমি ইউজ করলাম ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ইয়েলো, ঠিক আছে? তাহলে এই বি ক্লাস যখন ইউজ করব তখন কি হবে? ব্যাকগ্রাউন্ডে একটা ইয়েলো কালার আসবে, রাইট? আর যখন এ ক্লাস ইউজ করব তখন তার কালার, ফন্টের কালার চেঞ্জ হবে আর ফন্টের সাইজটা বড় হবে, তাই তো? এখন এইখানে খেয়াল করেন, আমি এখানে বি ক্লাস ইউজ করলাম না, তাহলে বি ক্লাস ইউজ করলে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। দেখেন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, তার কালার কি আসছে? ইয়েলো। আর যদি আমি এখানে এ ক্লাস ইউজ করি তাহলে তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না, এটা এই ক্লাসে কি হবে? এই কালারে একটা ফন্টের কালার দিয়ে কি হয়? ফন্টের কালার চেঞ্জ হয় বা টেক্সটের কালার চেঞ্জ হয়, আর এটাতে ফন্ট সাইজ বড় হয়। এখন এখানে আসেন, এই ফন্টের কালার চেঞ্জ হয়েছে আর টেক্সট কালার বড় হয়েছে। আর এখন যদি দুইটাই ইউজ করি, স্পেস দিয়ে বি দিলে কি হবে? এর যত প্রপার্টি আছে সব পাবে, বি এর যত প্রপার্টি আছে সব পাবে,
রাইট, দেখেন সে ফন্ট সাইজ বড় করছে, কালারও বড় করছে, আবার ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিচ্ছে। স্যার একটা ক্লাসে যত ইউজ করতে চান সমস্যা নেই, হ্যাঁ এটা কোনো লিমিটেশন নেই। এই তো না, এখন এটা ক্লাস, আর যদি এটা আইডি হইতো, এখন এটাকে আইডি দিলাম, এটাকেও আইডি দিলাম, এটা হ্যাশ দিয়ে দিলাম, ডট না দিয়ে হ্যাশ দিলাম। তো হ্যাশ দিলে আমার এটা কি হয়ে গেল, এখানে যদি আমি ডট দেই তাহলে কি হবে ক্লাস, আর ডট না দিয়ে আমি যদি এখানে হ্যাশ চিহ্ন দেই তাহলে এটা হয়ে যাবে আইডি। তো এটা যখন আমি ইউজ করব তখন এখানে ক্লাস লিখছি না, এখানে লিখতে হবে আইডি, রাইট। আর আইডিতে সর্বোচ্চ একটা ইউজ করা যায়, দুইটা ইউজ করতে পারবেন না। আইডি অনলি ওয়ান। হ্যাঁ, মানে আমি মনে রাখি এইভাবে যে একটা স্টুডেন্টের একটাই আইডি থাকে, হ্যাঁ, আর একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে এইভাবে। তো এটা না, এটা আমার মানে নিজস্ব মনে রাখার সুবিধার্থে, আপনারা অন্যভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, ক্লাসে আপনি ইউজ করলে আপনার সুবিধা বেশি, কিন্তু আইডিতে আরেকটা সুবিধা আছে, সেটা আইডির প্রায়োরিটি বেশি। প্রায়োরিটি জিনিসটা কি, মানে আইডি হলো একই নামে একটা আইডি আছে, এখানে ডট এ, তাহলে কি হলো, এখানে ডট এ একটা ক্লাস, আবার ডট এ একটা আইডি। তাহলে আপনি এইখানে যদি আপনি কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আইডিটা। এটা হলো আইডির প্রায়োরিটি বেশি বলে, এর জন্য অনেক আইডি ইউজ করে। আবার মানে প্রয়োজন ভেদে আর কখনো আইডি ইউজ করবেন যেখানে মনে করবেন যে এখানে একটার বেশি ইউজ হবে না, সেক্ষেত্রে আইডি ইউজ করতে পারেন। আর যেখানে মনে করতে পারেন না অনেক ক্লাস ইউজ হইতে পারে, সেক্ষেত্রে ক্লাস ইউজ করবেন। না, পেজে একটা না, পেজে আপনি আইডি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এই আইডির ভিতরে যে ভ্যালুটা আছে, এই যে এইটা এখানে যেমন আমি ক্লাসে বলছিলাম এ ইউজ করে, বি ইউজ করে, কিন্তু আইডিতে এরকম ইউজ করতে পারবেন না। আইডিতে একটাই ইউজ করতে পারবেন। এই আইডিটা এটাকে অন্য কোনো জায়গায় একাধিক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি এখন আইডিতে এ তে দিছি, তাই না? এটা দেওয়ার পরে কি হয়েছে, এখানে দেখেন খেয়াল করেন, এটা আইডি পাইছে, হ্যাঁ। এখন এইটাতেও আমি এ ইউজ করব। তো এইখানে আইসা, হ্যাঁ, পিতে আইসা আমি বলবো আইডি এ। তাহলে H1 দেওয়ার ফলে আর পি দেওয়ার ফলে H1 আর পি এর মধ্যে এখন আর কোনো ডিফারেন্স থাকবে না, দুইটাই সেম হয়ে যাবে। দুইটাই কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। দেখেন এটা হলো H1, এটা হলো পি, এই দেখেন কারণ H1 আর পি সেম হয়েছে না, সেম হয় নাই, কিন্তু H1 এটা বোল্ড আছে। কেন বোল্ড আছে, কারণ H1 এর ডিফল্ট বোল্ড থাকে, কিন্তু এটা H1 এ না দিয়ে যদি আমি অন্যটা দেই, H3 তে দেই, তাহলেই হবে। এই দেখেন এখানে দিই, হ্যাঁ, তাহলে আর সমস্যা হবে না, সেম হবে। এই এখন এটাও যা আছে এটাও তাই আছে, সেম আছে। কিন্তু পি তো বাই ডিফল্ট বোল্ড থাকে না, H1 তো বাই ডিফল্ট বোল্ড থাকে, এই কারণে এটা আর কি দেখাচ্ছে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো, এখানে আমরা একটা ট্যাগ নিব, ওটার নাম হলো ডিপ। এটা কি, ডিপ। ডিপ কি, ডিপ হলো HTML এর একটা ট্যাগ। এটা নেওয়া হয় কেন, কোনো সেকশন বা কোনো ডিভিশন আকারে কোনো কিছু যদি আপনি করতে চান, তখন ডিপ নিয়ে কাজ করা হয়। তো আমি এই ডিপকে এখানে বলে দিলাম ক্লাস রেখে দেন পরে। হ্যাঁ, আপনি দেখেন ঠিক আছে কিনা। এই যে ডিপটা, এই ডিপে আমি একটা ক্লাস নিলাম, এটার নাম দিলাম আমি মনে করেন বক্স, ঠিক আছে, বক্স। তাহলে এই এখন যদি এটা অ্যাপ্লাই করি কি হবে, কিছুই হবে না। কারণ কি, কারণ এই যে ডিপ নিছি, ডিপের তো আসলে কোনো কাজ নাই, এটার ভিতরে আপনি যা লিখবেন সেইটা শো করবে এখানে, এই যে এটা শো করছে, ঠিক আছে না। ডিপে তো আমি কিছু দেইনি, কারণ এই ডিপের মধ্যে আমি এই বক্সটা যে নিলাম, এটা একটা ক্লাস, এই ক্লাসটা আমি CSS এ যেয়ে লিখবো। তো ক্লাসের জন্য কি করব, ডট দিব, তারপরে বক্স নাম দিব। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এইখানে আমি এই বক্সটার একটা CSS করব। CSS এ কি দিব মনে করেন, আমি যে বক্সটা করব সেই বক্সের একটা উইথ দিব, উইথ। তাহলে লিখবো উইথ মনে করেন দিলাম 200 পিক্সেল, রাইট। তারপর যে বক্সটা করলাম তার একটা হাইট দিব, হাইটটা দিলাম 300 পিক্সেল,
তাই না? আর যে বক্সটা করব তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। এই তিনটাই প্রপার্টি আমি এখানে ইউজ করলাম। একটা বক্স ক্লাস নিলাম, সেই বক্স ক্লাসের কয়টা প্রপার্টি ইউজ করলাম এখানে? তিনটা প্রপার্টি। আর এই বক্স ক্লাসটা আমি ইউজ করলাম যে ডিপ নামে একটা ট্যাগ নিলাম তার ভিতর, রাইট? এখন এটা সেভ দিলাম, সেভ দিয়ে আমি রিফ্রেশ দিই। এখানে কি আউটপুট পেলাম? এখানে একটা হাইট আসলো 200 পিক্সেল, হাইট আসলো 300 পিক্সেল, উইথ আসলো 200 পিক্সেল, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসলো রেড। কারণ কি? কারণ এই ক্লাসে আমি, এই বক্স নামে যে ক্লাস আছে, এই ক্লাসে আমি এই তিনটা প্রপার্টি বলে দিচ্ছি। স্যার মাঝখানে কিছু লিখলে ওটা হ্যাঁ, এই ডিপের ভিতরে যদি আমি কিছু লিখি তাহলে এই বক্সের ভিতরে এই লেখাটা শো করবে। এটা তো সমস্যা ডিপের নেই। মধ্যে যাই করি বক্সের মধ্যে। হ্যাঁ, বক্সের ভিতরে আসবে, এটা সমস্যা। আমি এখনো ভিতরে কোনো কন্টেন্ট দেইনি। হ্যাঁ, এটাকে বলে কন্টেন্ট। দিস ইজ মাই কন্টেন্ট। তো আজকে আমরা বক্সের যে কাজটা এটা একটু দেখবো, মোটামুটি সময় আছে, বক্সের কাজটা হয়ে যাবে। তো বক্সের কাজটা দেখার জন্য আমি আপনাদের একটা স্লাইড দেখাবো, সেটা হলো এই ব্যাক দিবে, ডাকবে। হ্যাঁ, এই জিনিসটা একটু দেখেন, তারপর আমরা বক্সের কাজটা করি। কই রাখছে এই জায়গাটা, এইটা দেখেন। এইখানে দেখেন একটা বক্সে কয়টা জিনিস থাকতে পারে? 4টা জিনিস থাকতে পারে। একটা বলতে পারেন মার্জিন, বলতে পারেন বর্ডার, থাকতে পারে প্যাডিং, থাকতে পারে কন্টেন্ট। এই 4টা জিনিস একটা বক্সের ভিতরে থাকতে পারে। একটা মার্জিন, বর্ডার, প্যাডিং, কন্টেন্ট। এইটুকু আগে আমরা দেখি, তারপরে বাকিটুকু দেখছি। তাহলে এই যে ভিতরে যে টেক্সটটা দিলাম না, এটাকে বলে কন্টেন্ট। এই ভিতরে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটা কালারটা একটু অন্যরকম নিলে ভালো হয় না? বেশি লাল হয়ে উইথটা একটু বাড়াই। আমাদের কালার পিকারটা আছে না, এখান থেকে একটা কালার নিই। উইথটা বাড়াই। পারাই। আমি আগে কালারটা নিয়ে নিই, এই কালারটা নিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আমি এই কালারটা দিয়ে দিই, হ্যাশ দিয়ে এই হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে দিলেই তো কালার হবে। এই মানে লেখাটা যাতে বুঝা। আর উইথটা কি করব? বাড়াই দেবো না কমাই দেবো? বাড়াই দেবো। তাহলে উইথটা দিয়ে আমার উইথটা কত আছে এখানে? 500 করে দিন। না, 500 দিলে তো বেশি হয়, 300 করে দিই। এই তাহলে এইখানে যে বক্সটা আছে, এরকম আমি দুইটা বক্স নিই। দুইটা বক্স কিভাবে নেব? এইটা দিয়ে তো একটা বক্স আসছে, তাই না? এতটুকু অংশ দিয়ে একটা বক্স আসছে না? এতটুকু অংশকে কপি করে নিচে আমি এতটুকু অংশ পেস্ট করি। তাহলে এটা কয়টা হলো? দুইটা হলো না? এখানে এসে রিফ্রেশ দেন। এখানে বক্স কয়টা আসছে? দুইটা, কিন্তু মনে হচ্ছে কয়টা? একটা। আচ্ছা, এটা তাহলে কেটে দেই, এখন কেটে দিই, পরে আসতেছি। এখন একটা আছে না? এখন আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা শেষ করে নেই, তারপরে বর্ডারে আসতেছি। এখন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, তো ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ডের আরো প্রপার্টি ইউজ করা যায়। ব্যাকগ্রাউন্ড কালারের আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন আছে, ব্যাকগ্রাউন্ড আমি যদি কালারটা কাটি, দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, এই 6টাই ইউজ করা যায়। তাহলে আমরা এখানে যেটা ইউজ করছি সেটাকে বলতেছি ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তো শুধু কালারটা নিয়ে এখন কাজ করি, বাকিগুলো আমি একটু পরে আসতেছি। হ্যাঁ, এই যে বক্সের ভিতরে আমি লেখা দিছি, আর ডিপ শুরু করবেন, ডিপ শেষ করবেন, এটার ভিতরে টেক্সট দিবেন। আর এটা ক্লাস ইউজ করছি আমি বক্স, আর এই বক্সটা এই ক্লাস ডট দিয়ে ক্লাস বানাইছি। আর এটার ভিতরে আমি
বক্সের বাইরে দিতে হলে এই লেখাগুলোকে আমার কেটে এনে বক্সের বাইরে দিতে হবে এই এখানে, কিন্তু বাইরে দিব না, আমরা ভিতরেই দিব, রাইট? এই ডিপ শুরু করব, ডিপ শেষ করব, এই ডিপের ভিতরে লেখাগুলো দিব, তাহলে এই বক্সের ভিতরেই লেখাগুলো আসবে, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো এই বক্সটা যে তৈরি করলাম, এই বক্সের চারপাশে একটা বর্ডার তৈরি করব, বর্ডার। তো বর্ডারের জন্য আমার যেটা লাগে সেটা হলো তিনটা প্রপার্টি লাগে। একটা লাগে হলো বর্ডার কালার, যে বর্ডারটা বানাবো তার কালার কি হবে, ঠিক আছে? তো বর্ডার উইথ, যে বর্ডারটা বানাবো তার উইথ কি হবে, তারপর বর্ডার স্টাইল, যে বর্ডারটা বানাবো তার স্টাইল কি হবে। একটা বর্ডার যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার তিনটা ভ্যালু প্রয়োজন হয়। একটা হলো বর্ডার যেটা তৈরি করব সেই বর্ডারের কালার কি হবে, বর্ডার যেটা তৈরি করব তার উইথ থিকনেস, তাই না, কতটুকু মোটা হবে কতটুকু চিকন হবে সেটা অনুযায়ী সে উইথকে সেট করতে হবে। আর বর্ডার যেটা হবে তার স্টাইল কি হবে। তো তিনটা আমি একটু বলতেছি, এখানে এসে রিফ্রেশ দেন। এখানে দেখেন একটা বর্ডার তৈরি হয়েছে না, এখন এই বর্ডারের কালার আমি এখানে দিছি ব্ল্যাক, আমি এখানে লিখলাম রেড, তাহলে বর্ডারের কালার চেঞ্জ হইলো। আর বর্ডারের উইথ আমি এখানে 5 পিক্সেল দিছি, এখানে দিলাম আমি 20 পিক্সেল, তাহলে এটা আরো মোটা হবে। আর আমি এখানে যদি দেই 1 পিক্সেল তাহলে আরো চিকন ছোট হয়ে যাবে। এই যে বর্ডার কিন্তু হয়েছে দেখছেন, কিন্তু পাতলা ছোট হয়েছে। তো এখানে 1 পিক্সেল বোঝা যায় না, আমি একটু বোঝার জন্য 10 পিক্সেল দিলাম। এই যে এটা। আরেকটা হলো বর্ডারের স্টাইল, এখানে দিচ্ছি আমি সলিড, তাই না, এখানে সলিড না দিয়ে দিলাম ডটেড, তাহলে দেখেন ডট 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 ডট, এটাকে বলে স্টাইল। সলিড দিলে কোনো মানে সলিড, একদম সলিড, এই যে হ্যাশের শো আছে একটা, এরকম তিনটা জিনিস দিয়ে এই বর্ডারটা তৈরি করা যায়। একটাকে বলে কালার, একটাকে বলে উইথ, একটাকে বলে স্টাইল, তাই না? তো এই 3 লাইন সিএসএস না লিখে আপনি যদি এখানে শুধু বলে দেন যে বর্ডার কোলন, বর্ডারের পরে আপনি এটার কি কালার দিবেন না উইথ দিবেন না স্টাইল দিবেন, কিছু বলবেন না, শুধু লিখবেন বর্ডার, তারপরে বলবেন রেড 10 পিক্সেল সলিড। আর এই 3 লাইনকে আপনি কমেন্টস করে রাখবেন। হ্যাঁ, 3 লাইন কি ইনঅ্যাক্টিভ করে রাখবেন। এটা দিলাম মানে কি, এই লাইন কি তো আর কাজ করবে না। তো এখন দেখেন সিএসএস কাজ করে কিনা, কাজ করছে। তো এখন যে কাজটা করছে সেটা হলো এই লাইন থেকে আসছে। এই লাইন আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্লু দিই, দেখি এই লাইনের কালার আসছে কিনা, এই যে হয়েছে। এখন আপনি একটা বর্ডার যদি তৈরি করতে চান কোনো কিছুর, যে কোনো কিছুর একটা বর্ডার আপনি দিবেন, সেই বর্ডারটার জন্য আপনার 3টা ভ্যালু দরকার, 3টা প্রপার্টি দরকার। কি কি দরকার? কালার দরকার সেই বর্ডারের উইথ দরকার, সেই বর্ডারের স্টাইল দরকার। এখন এই 3টা আপনি 3 লাইনেও লিখতে পারেন। আবার যদি এখানে বলে দেন যে বর্ডার, যখন বলবেন বর্ডার ব্লু, সে বুঝে নিবে যে এই বর্ডারটা হলো কালার, তাকে বলে দিতে হবে না ব্লু কালার না উইথ না স্টাইল, সে চিনে নেবে ব্লু কখনোই উইথ হবে না, ব্লু কখনোই স্টাইল হবে না। হ্যাঁ, আর এইগুলো হলো আমার ভ্যালু, তাই না? এই ভ্যালু আপনার সিকোয়েন্স যদি আগে পরে দেন কোনো সমস্যা নেই, সিকোয়েন্স আগে পরে দিলে কোনো সমস্যা নেই। আমি যদি সবার আগে দেই আমার এই উইথ, তারপরে দিলাম কি স্টাইল, তারপরে দিলাম কালার, কোনো সমস্যা নাই, শুধু বর্ডার। হ্যাঁ, আর যদি আপনি এরকম করেন আবার বর্ডার লিখে হাইফেন দিয়ে কালার লেখেন, তারপরে যদি এই 3টা ভ্যালু দেন তাহলে কিন্তু হবে না। বর্ডার লিখে যখন কালার লিখবেন তখন শুধুমাত্র কালারই দিতে পারবেন, এখানে শুধুমাত্র এখানে কালারই ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনার সিএসএস ইউজ করা যায়, এটাকে বলে বর্ডার। তো বর্ডারটা 1 লাইনে লেখার চেষ্টা করবেন সবাই।
তাহলে আমাদের কোড কমে গেল, নাম্বার অফ লাইন কোডের কমে যাবে। তাহলে বর্ডার 10 পিক্সেল সলিড ব্লু, এটার মান 10 পিক্সেল মানে হলো বর্ডারের উইথ, সলিড মানে বর্ডারের স্টাইল, আর ব্লু মানে বর্ডারের কালার। তাহলে আমরা ওই যে একটু আগে যে স্লাইডটা দেখলাম, সেই স্লাইডে 4টা জিনিস দেখছিলাম। একটাকে বলছে বর্ডার, একটাকে বলছে কন্টেন্ট, একটাকে বলছে মার্জিন, একটাকে বলছে প্যাডিং। তো কন্টেন্ট হলো এইটার ভিতরে যে টেক্সটটা আছে না, এই লেখাটা, এইগুলোকে বলে কন্টেন্ট। বা এটার ভিতরে একটা ইমেজ থাকতে পারে, এটার ভিতরে যে যা কিছু থাকবে ওগুলো হবে কন্টেন্ট। আর এই যে চারপাশে যে ব্লু কালার, এটাকে আমরা বলতেছি বর্ডার। এখন আসেন মার্জিন কি জিনিস। মার্জিন হলো এই যে বর্ডারটা, বক্সটা আছে, এই বক্সটার এটা লেফট পাশ না, লেফট পাশে আমি কি করব, একটু মার্জিন জায়গা রাখবো। তখন আমি বলে দেবো এখানে মার্জিন লেফট, কতটুকু জায়গা রাখবো, আমি বললাম 100 পিক্সেল। আমি কি বললাম, মার্জিন লেফট কত পিক্সেল, 100 পিক্সেল। এখন এটা এসে রিফ্রেশ দেন, লেফট পাশে থেকে এসে 1000 পিক্সেল দূরে সরে চলে আসবে। এই 1000 পিক্সেল যে এই জায়গাটা যে ছেড়ে দিল, এই জায়গাটাকে বলতেছে মার্জিন রাখছে। এখানে কিছু দেওয়া যাবে না, এইখানে মার্জিন তো রাখলো সে, এই জায়গাতে কিছু লেখা যাবে। এই যে এখানে আমি লিখবো না দিয়ে তো এটা সরাই নিয়ে আসতে। আমি যদি অন্য কিছু লিখতে চাই ওটা পরের বিষয়, কিন্তু এই বক্সটাকে আমি এইখান থেকে এতটুকু দূরে সরাই নিয়ে আসবো। মানে এই বক্সটা সরে দিছে, বক্সটা সরে যাবে, আমি বক্সটাকেই তো সরাইছি, এই ক্লাসটাকে সরাইছি। এই জায়গাটা ঠিক আছে, জায়গা তো আছে, যে জায়গা তো আমি দেখতে পারতেছি, কিন্তু এই যে এইটুকু যে জায়গা আছে, এটুকুকে সে কি দিয়ে আটকালো, মার্জিন দিয়ে। তো এরকম মার্জিন আপনার এখানে মার্জিন লেফট বলছি না, আপনি মার্জিন টপও হইতে পারে। যেমন আমি মার্জিন লেফটের পরে আমি নিচে লিখবো মার্জিন টপ, কত দিব, 50 পিক্সেল। তাহলে সে এই বক্সটা উপরে থেকে, টপে থেকে 50 পিক্সেল নিচে চলে আসবে। এই আবার এই বক্সের পরে আরেকটা কিছু আছে, আরেকটা বক্স আছে। আমরা দুইটা বক্স নিয়েছিলাম না একটু আগে, এখন দুইটা বক্স নেই, তাহলে বুঝতে শুরু করবো। এই একটা বক্স, দুইটা বক্স থেকে তো মনে হয়েছিল একটা বক্স, তাই না? এখন কি দুইটা বক্সই মনে হয়? দুইটা বক্সই একই আছে না, টপ মার্জিনটা দিছি তো, এই জন্য টপটা দিছি তো। এই টপটা কি হয়েছে, সে দুইটাতেই নিছে, টপ থেকে নিচে সরাই দিছে। এই যে এখন এই যে দুইটা বক্স আসছে, তাই না? এখন আমি যদি বলি এটা এই বক্সটা লেগে গেছে না, এই বক্সটা থেকে এই বক্সটা মানে 10 পিক্সেল হয়ে গেছে। হ্যাঁ 10 5 5 10 না, এখন তো কিছুই হয় নাই, এই বক্সটা লেগে গেছে। এখন আমি চাচ্ছি এই বক্সটার মাঝখানে 5 পিক্সেল গ্যাপ থাকবে। তখন আমি কি বলতে পারি, এই যে বক্সটা, এই বক্সটাকে বলতে পারি বক্স মার্জিন বটম। বটম দিলে কি হবে, নিচে থেকে যতটুকু ছাড়ার ছেড়ে দিবে। দেখেন আমি যদি বলি এখানে মার্জিন বটম কত, 5 পিক্সেল, তাহলে সে 5 পিক্সেল পরিমাণ জায়গা এই যে গ্যাপ দিয়ে দিবে। তো এইভাবে এই বক্সের বাইরে যে জায়গা আপনি মুভ করাবেন, এইগুলাকে বলে মার্জিন। হ্যাঁ, এখন এই যে ভিতরে যে কন্টেন্টটা আছে না, এই কন্টেন্টটা একদম বর্ডারের সাথে লেগে গেছে না। আমি যদি চাই এই বর্ডার থেকে এই ভিতরে যে টেক্সটটা আছে, এই দুইটার মাঝে একটা গ্যাপ তৈরি হবে। এই যে টেক্সট আর এই যে বর্ডারটা, ব্লু কালারের যে বর্ডারটা, এই দুইটার মাঝে একদম লেগে গেছে না। হ্যাঁ, আমি চাচ্ছি এই বর্ডার থেকে এই লেখাগুলা একটু গ্যাপ তৈরি হবে বা স্পেস তৈরি হবে। এই যে কন্টেন্ট, এটাকে বলে কন্টেন্ট, আর ওটা হলো বর্ডার, তাই না? কন্টেন্টের ভিতরে থেকে বর্ডারের ভিতরে যদি গ্যাপ তৈরি করতে চাই, তখন ওইটাকে বলবো প্যাডিং। ওটাকে কি বলবো, প্যাডিং। আর বক্সের বাইরে যদি আমি গ্যাপ তৈরি করতে চাই, ওইটাকে বলবো মার্জিন। তাহলে দুইটা জিনিস আছে, একটা হলো মার্জিন, একটা হলো প্যাডিং। তাহলে প্যাডিং জিনিসটা কি আমি দেখি, প্যাডিং জিনিসটা কি করতে যাচ্ছি, এই লেখাগুলা থেকে এইখানে আমি দূরত্ব দিতে যাচ্ছি। তাহলে আমি বলবো, তাহলে এই প্যাডিং এও আবার আছে, টপ আছে, বটম আছে, লেফট আছে, রাইট আছে। তো আমি কোন সাইডে যাচ্ছি,
লেফট সাইডে, তাই না? তাহলে আমি বলবো এখানে প্যাডিং লেফট কত পিক্সেল দিব, 5 পিক্সেল বা 10 পিক্সেল, না? এই এখন এখানে রিফ্রেশ দেন, দেখেন এইখান থেকে একটা গ্যাপ সে তৈরি করছে, এটাকে আমি বলতেছি প্যাডিং। আর যদি আমি চাই এই বক্সটা আরো এইদিকে আসবে, তাহলে আমি কি কমাবো, মার্জিন কমাই দেবো। কোন সাইডের মার্জিন? লেফট পাশের মার্জিন। তাহলে লেফট পাশের মার্জিন কত আছে? লেফট পাশের মার্জিন 100, আমি বলে দিলাম 50, ঠিক আছে? তাহলে এখানে এসে রিফ্রেশ দেন, তাহলে এই যে 50%। তাহলে বক্সের বাইরে যে জায়গাটা ছাড়তেছে ওইটাকে বলতেছে মার্জিন, আর বক্সের ভিতরে যে জায়গাটা ছাড়তেছে ওইটাকে বলতেছে প্যাডিং। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা বল। আমি বললাম এখানে বর্ডার লেফট, তাই না? এখন আমি এইখানে রিফ্রেশ দিলাম, আমার তো বক্স বক্স তো হইছেই। আচ্ছা বক্স আছে কিন্তু বর্ডারটা বক্সের বর্ডার যেটার কথা বলতেছি আমি, বর্ডারটা আমি শুধু লেফট পাশে রাখতে যাচ্ছি, তাই না? তাহলে আমি কি বললাম, বর্ডার লেফট। আবার যদি আমি বলি বর্ডার রাইট, তাহলে এটা রাইট হবে। আবার আমি যদি বলি যে বর্ডার বটম, তাহলে বটম হবে, টপ হলে টপ হবে, এরকম। তো বর্ডারে আমি এটাকে আমি কমিট করে এই সেভ করে রাখি। এখানে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো ভ্যালুটা। এইখানে এই তিনটা দিয়ে কি হইলো, আমার একটা বর্ডার তৈরি হইলো। এখন রিফ্রেশ দেন, একটা বর্ডার হয়েছে। এখন আমি বললাম এই বর্ডারে যে কালারটা আছে এটা কি দিছি আমি, রেড। আমি রেড এর পরে বললাম ব্লু। তাহলে এখানে ভ্যালু কয়টা হইলো, 2টা। এখন কি হয় দেখেন, কি হইলো, 2টা বর্ডার। এখানে বর্ডার তো 4টা আছে, আমরা দেখলাম, একটা টপ, একটা বটম, একটা রাইট, একটা কি লেফট। আচ্ছা, তো এই 4টা বর্ডার আছে। যখন আপনি এই বর্ডারের পরে এই ভ্যালুতে যখন আপনি একটা ভ্যালু দিবেন, তখন সে বুঝবে এইটা টপ, বটম, লেফট, রাইট 4টারই ভ্যালু। ব্রেক। এখানে খেয়াল করেন, হ্যাঁ এখানে খেয়াল করেন বর্ডার কালার, তাই না? বর্ডার কালারে আমি বললাম রেড, তাহলে সে এই 4 পাশে আমার কি কালার চলে আসলো, রেড চলে আসলো। যখন আমি বললাম রেড, ব্লু, গ্রিন, ইয়েলো নিবে না, কারণ ইয়েলো তো ব্যাকগ্রাউন্ড কালার আছে। না নিবে, কালার আপনি যেটা দিবেন ওইটাই নিবে। হ্যাঁ আচ্ছা দেখেন, এর কি ইয়েলো আছে? না, ইয়েলো নাই, অন্য কালার আছে। এখানে দেখেন রেড, ব্লু, গ্রিন, ইয়েলো। তো এইখানে যখন আপনি ভ্যালুটা 4টা দিবেন, তখন সে প্রথম ভ্যালুটা নিবে টপ, দ্বিতীয় ভ্যালুটা নিবে রাইট, তারপরের ভ্যালুটা নিবে বটম, তারপরের ভ্যালুটা নিবে লেফট। এটাকে বলে ক্লকওয়াইজ, সে এটা ঘুরে। ক্লক মানে কি, মানে ঘড়িতে প্রথমে 12টা বাজে না, তারপরে 3টা, তারপরে 6টা, তারপরে 9টা। তো 12টা মানে হলো টপ, 3টা মানে হলো রাইট, আর এটা মানে হলো বটম, আর এইটা মানে হলো লেফট। তো এখন খেয়াল করেন রেড, ব্লু, গ্রিন, ইয়েলো। রেডটা কোনটার আসছে দেখেন, রেড আসছে কার, তারপর ব্লু আসছে কার, রাইটের। দেখেন রাইটে ব্লু আসছে না, তো গ্রিন আসছে বটমের, আর হলো ইয়েলো আসছে লেফটের। যখন আপনি এখানে 2টা ভ্যালু দিবেন, খেয়াল করেন যখন একটা দিবেন তখন 4টারই থাকবে, যখন 2টা দিবেন তখন সে এই রেড ভ্যালুটা নেবে টপ আর বটম, আর ব্লু বটমটা নেবে রাইট আর লেফট। দেখেন এই যে ব্লুটা নিছে রাইট আর লেফট, আর এটা নিছে টপ আর বটম। যখন 3টা ভ্যালু দিবেন, তাহলে প্রথমটা কি টপ, দ্বিতীয়টা কি রাইট, তৃতীয়টা কি বটম, আর তারপরেটা হলো লেফট। কিন্তু লেফটটা তো দেওয়া নাই, যেহেতু লেফটেরটা দেওয়া নাই সেহেতু সে রাইটের যে ভ্যালুটা আছে সেটাকেই লেফটে নিয়ে নিবে। রাইটের ভ্যালু কোনটা, ব্লু, তাহলে ব্লু
লেফটেও থাকবে রাইটেও থাকবে, ব্লু লেফটেও আছে রাইটেও আছে, আর যেগুলো বলে দিছেন ওগুলো তো বলেই দিছে। আর যদি আপনি শুধু একটা দেন তাহলে সে এটা 4টার ভ্যালুই নিয়ে নেবে। তো এইভাবে আপনি ভ্যালু সেট করতে পারেন এখানে। একইভাবে বর্ডার উইথ আপনি যদি বলেন 10 পিক্সেল, হ্যাঁ, তারপরে যদি বলেন 20 পিক্সেল, তারপরে যদি বলেন 30 পিক্সেল, তারপরে যদি বলেন 40 পিক্সেল, এটার মানে কি? এটা হলো কালার তো ঠিক আছে একটাই দিছি, বর্ডারের যে উইথটা আছে থিকনেস যেটা, ওইটা হবে টপে হবে 10 পিক্সেল, রাইটে হবে 20 পিক্সেল, বটমে হবে 30 পিক্সেল, আর লেফটে হবে 40 পিক্সেল। মানে লেফটেরটা সবচাইতে মোটা হবে আর টপেরটা হবে সবচাইতে চিকন। দেখেন হয় কিনা, দেখেন এটা সবচাইতে পাতলা হয়েছে, সে একইভাবে এসে এটা সবচাইতে মোটা হয়েছে। আপনি যদি চান এই থিকনেসের সাথে কালারও চেঞ্জ করে দেবেন, আপনি এইখানে ইচ্ছা করলে কালারের ভ্যালুও চেঞ্জ করে দিতে পারেন। আপনি চান আরো কালার চেঞ্জ করবেন, তখন এখানে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একইভাবে স্টাইলও আপনি দিতে পারেন। আপনি চাচ্ছেন এটার একটা ডিজাইন থাকবে, এটা আবার আরেকটা ডিজাইন থাকবে, এটা আবার আরেকটা ডিজাইন থাকবে। তো একটাইতে দিলাম আমি সলিড, আরেকটা দিলাম ডটেড ডিজাইন। এইভাবে আমরা সিএসএস এর বর্ডার ইউজ করতে পারি। তাহলে বর্ডার আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হলো, বর্ডারের যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের 3টা প্রপার্টি দরকার হয়। একটাকে বলে কালার, একটাকে বলে উইথ, একটাকে বলে স্টাইল। আমি যদি ইচ্ছা করি এই 3টা প্রপার্টি একই লাইনে লিখবো, তাহলে বর্ডার শুধু লিখে, এখানে বর্ডার রাইট না, শুধু বর্ডার লিখে আমি 3টা প্রপার্টি ইউজ করে দিলে আমার এই বর্ডারটা চলে আসবে। 1 লাইনেও লেখা যাবে, 3 লাইনেও লেখা যাবে। এখন আসেন আমরা যে প্রপার্টিটা শিখবো সেটার নাম হলো ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। সেটা হলো কি প্রপার্টি? ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। তো ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা বক্স মডেলিং দেখছি না, টেক্সট দেখছি, কালার, ফন্ট, না ব্যাকগ্রাউন্ডটা কই গেল? ব্যাকগ্রাউন্ডটা আসে নাই, না এটার আগেই থাকা কথা। আচ্ছা ব্যাকগ্রাউন্ড এখন সেভ হয় না। আচ্ছা দেখেন, ব্যাকগ্রাউন্ডে আমরা যে প্রপার্টিগুলো ইউজ করতে পারি সেটা হলো এই প্রপার্টিগুলো। আমি একটু বড় করি, বড় হচ্ছে না। এই দেখেন কি কি প্রপার্টি ইউজ করতে পারি আমি। ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন। তো আমরা এটা একটু ইউজ করে দেখি কি অবস্থা, প্র্যাকটিক্যালি দেখি। এইখানে ব্যাকগ্রাউন্ড লিখে আমরা কি লিখছি? কালার লিখছি। কালার দিয়ে এখানে যে ভ্যালুটা দিছি সেই ভ্যালুটা কিসের ভ্যালু? হেক্সাডেসিমাল ভ্যালু। ভ্যালু আরো কয়ভাবে ইউজ করা যায়? আরো 2 ভাবে ইউজ করা যায়। একটাকে সরাসরি ভ্যালু মানে কালারের নাম লিখে দিলেই হবে, আরেকটা হলো RGBর ভ্যালু আপনি এখানে বসাই দিলেই হবে। তো বেস্ট হলো হেক্সাডেসিমাল ভ্যালুটাই। আর হেক্সাডেসিমাল ভ্যালুটা আমরা পাবো কোথা থেকে? মানে এই যে কোডটা, এই কোডটাকে মুখস্থ করব না, এই কোডটা কালার পিকার দিয়ে যে কোনো ভাবেই নিতে পারি। ফটোশপ থাকলে ফটোশপের ভিতরেও কালার পিকার আছে, ওইটা দিয়েও আমি ইউজ করতে পারি। এখন ব্যাকগ্রাউন্ড লিখে আমি যদি বলে দেই কালার, তাহলে সে কি হবে? এইখানে কালার হবে। এগুলো আমি নর্মাল রাখি, হ্যাঁ, তাহলে আমার কাজ করতে সুবিধা।
আর ব্যাকগ্রাউন্ডটা বোঝানোর জন্য এই বক্সের সাইজটা যা আছে তাই থাক, আরো বড়ও করতে পারি, সমস্যা নেই। মানে হাইট উইথটা আমি একটু বাড়াই দিতে পারি, 400 দিই, 500 400। এই যে এখন যে বক্সটা নিলাম, এই বক্সের ভিতরে ব্যাকগ্রাউন্ড হিসেবে কি ইউজ করছি আমি? কালার। এখন আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ ইউজ করবো এটা। আর তাহলে আমি একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ নিয়ে নেই। এই ইমেজটা নেই, নিয়ে আমার যে প্রজেক্ট সেটার ভিতরে একটা ফোল্ডার তৈরি করি, নাম দেই। আচ্ছা, এখানে ডাইরেক্টই রাখি না ইমেজটা, পরে আমি ফোল্ডারের ভিতরে রাখবো। কাজ দেখি এই ইমেজের নাম একটা দিলাম পিকচার, pic.jpg। এই ইমেজটা সম্ভবত অনেক বড় আছে, এটাকে আমি একটু সাইজটা ছোট করে নিই। ইমেজটাকে ইউজ করে নিই, দেখি কি অবস্থা। এখন এই ইমেজটা আমি ইউজ করব আমার সিএসএস এর ভিতর, এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে লিখবো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে গেলে আমার সেই ব্যাকগ্রাউন্ড ইমেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে, আর লিঙ্ক দিতে হবে ইউআরএল। এটা তো সিএসএস। এই ব্যাকগ্রাউন্ড ইমেজের লিঙ্ক দিতে গেলে আমার লিখতে হবে কি? ইউআরএল। ইউআরএল এর ভিতরে যে ইমেজটা, সেই ইমেজের নামটা, ইমেজের নাম দিয়েছি কি? pic.jpg, এইটা, তাই না? আইএমজি নেই কিন্তু, ইমেজেস ফোল্ডার নেই, দেখেন এখানে ইমেজেস ফোল্ডার সরাসরি রেখে দিচ্ছি, pic.jpg, তাই না? তাহলে এখানে pic.jpg লিখে এখন দিলে কিন্তু আসবে না, কারণ লিঙ্কটা হয়নি। দেখি আসছে? আসে নাই। ব্যাকগ্রাউন্ডে ইমেজ আসে নাই। কেন আসে নাই? কারণ হলো আমি আছি কোথায়? সিএসএস এ। হ্যাঁ, আর আমার ইমেজ আছে কোথায়? সরাসরি রোড ফোল্ডারে। ইন্ডেক্স যে ফাইল যেখানে থাকবে ওটা হলো আমার রোড ফোল্ডার, মানে মেইন ফোল্ডার। তাহলে সিএসএস ফোল্ডার আছে, তাহলে সিএসএস থেকে আগে বের হইতে হবে, বের হয়ে এই ইমেজ ধরতে হবে। বুঝতে পারছেন লিঙ্কটা? বলি, এই সিএসএসটা যদি আমার এইখানে না থেকে আমার এইখানে থাকতো তাহলে ঠিক আছিল, অথবা সিএসএস ফোল্ডারে যদি পিকচারটা থাকতো তাহলে চলে আসতো। তাহলে এখন চলে আসতো, কারণ আমি এই লিঙ্কটা তো এইভাবেই দিছি, সরাসরি লিঙ্ক দিছি, কোনো ফোল্ডারের ভিতরেও ঢুকে নেই, কোনো ফোল্ডার থেকে বেরও হয়নি। এখন কিন্তু চলে আসবে। দেখি, এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে কি আসছে? একটা ইমেজ আসছে, তাই না? তো ইমেজটা অনেক বড়। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডের অন্য কাজ দেখতে চাই, তাহলে এই ইমেজটার সাইজটা একটু ছোট করে নিলে আমার বুঝতে সুবিধা হবে। এই কারণে আমি এই ইমেজটাকে ওপেন উইথ করব পেইন্ট দিয়ে। কি দিয়ে করব? পেইন্ট দিয়ে। পয়েন্টের মধ্যে দেখেন একটা অপশন আছে রিসাইজ, এটার মধ্যে পিক্সেল। আমার যে বক্সটা নিছি সেই বক্সের উইথ কত? 500। তো আমি এখানে 500 না দিয়ে আমি এখানে একটু ছোট করে দিই, 100 দিই। আমি যে ইমেজটা নিব তার উইথ কত পিক্সেল হবে? 100। এখন এটাকে সেভ দেন, এখন এটা বন্ধ করে দেন। এখন এইখানে এসে আমি আমার ব্রাউজারে এসে রিফ্রেশ দেন, দেখেন এখানে কতগুলো ইমেজ চলে আসছে সাইজে, মানে যতটুকু এখানে ইমেজ যদি আপনি ইউজ করেন, এখানে যদি বলেন যদি ইমেজ শুধু, তাহলে এই ইমেজ যতটুকু জায়গায় ইউজ করবেন ততটুকু জায়গায় আসতেই থাকবে। এখন আপনি যদি বলেন যে না, এই ইমেজ শুধু একটাই আসবে, একটা সিঙ্গেল হয়, তাহলে এইখানে আপনার ইমেজের যে অন্য প্রপার্টি সেগুলো ইউজ করতে হবে। এখানে বলতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট। কি বলতে হবে? ব্যাকগ্রাউন্ড রিপিটে বলতে হবে নো রিপিট। এই কথাটা যদি বলে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডের ইমেজ যেটা আছে সেই ইমেজটা আর রিপিট হবে না। এখন আসেন, এখন কয়টা ইমেজ আসছে? একটা, কোনো রিপিট হয় নাই। আপনি যদি বলে দেন ব্যাকগ্রাউন্ড রিপিট, বলে দেন যদি রিপিট এক্স, যদি বলেন রিপিট এক্স, আমরা তো জানি দুইটা আছে, একটা হলো এক্স, একটা হলো ওয়াই। এক্স কোনটাকে বলে? হরিজন্টাল যেটা, আর ওয়াই হলো ভার্টিক্যাল যেটা। তো আমি যদি বলি রিপিট এক্স, তাই না? তাহলে দেখেন কি হয়, শুধুমাত্র এক্স এর দিকে রিপিট হবে। আমি যদি বলি রিপিট ওয়াই, তাহলে এখানে দেখেন শুধু ওয়াই এর দিকে রিপিট হবে। আর যদি আমি বলে দেই নো রিপিট, তাহলে রিপিট হবে না। এখানে নো রিপিট বললে রিপিট হবে না। আমি বললাম
আপনি যদি এই দুটো পাশাপাশি পারবো, এটা পরে আরো প্রপার্টি ইউজ করতে পারবো। এখন আমি এই যে টেক্সট যে টেক্সট, সেই টেক্সটের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ইমেজ, একটা হলো কালার। দেখতে পারতেছেন, ইমেজও আছে আবার কালারও আছে। তো ব্যাকগ্রাউন্ডে দেখেন আমি দুইটাই ইউজ করছি, একটা কালার একটা ইমেজ। তো ইমেজ আর কালার যদি দুইটাই ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে যদি ইমেজ থাকে, ইমেজকে যদি নো রিপিট বলে দেন, তাহলে ইমেজ যতটুকু জায়গা নেবে ততটুকু জায়গা প্রথমে সে নিয়ে নিবে, আর বাকিটুকু জায়গায় সে কালার দিয়ে দেবে। আর যদি চাই যে পুরাটুকু ইমেজ, তাহলে এইটার উইথ যতটুকু আছে সাইজটাও ততটুকু করতে হবে। হ্যাঁ, আমরা যদি দেখতে চাই তাহলে এটার উইথ কত আছে আমরা দেখি, 500 আর হাইট আছে 400। তাহলে এইখানে আমাদের ইমেজ যেটা আছে, এই ইমেজটাকে আমাদের সাইজ করতে হবে, রিসাইজ করতে হবে আর কি। পেইন্টটা ওপেন করব, ওপেন করে এটা রিসাইজ করলে ফেটে যাবে, ফেটে যাক সমস্যা নেই। এখানে দিব আমরা 500, আর এইখানে খেয়াল করেন 500 দিলে এখানে 375 অটো হয়ে যাচ্ছে, কারণ এই যে এইখানে আমাদের রেশিওটা দেওয়া আছে, এটা উঠাই দিয়ে আমি 400 দিই। তাহলে এখন কি করবে, যে ইমেজের সাইজ 500/400 করে দিছে, আমি সেভ দিলাম। এখন এইখানে এসে যদি আমি রিফ্রেশ দিই, এই যে ইমেজ 500/400 হয়ে গেছে। তো এখানে একটু গ্যাপ আছে, এটা মানে প্যাডিং দিছিলাম, যাই হোক। তো এইটা না, আমি কিছু একটা করছিলাম আর কি, যাই হোক। আচ্ছা, এখানে আমি ছোট সাইজ করবো, কারণ বাকি যে প্রপার্টিগুলো আছে ওটার জন্য আমার ছোট করে নিলে আমার সুবিধা হবে। এখন এই ইমেজটা ইউজ করলাম, এই ইমেজটাকে আমি এইখানে না, এই ইমেজটা আছে ঠিক সেন্টারে বা একদম রাইট পাশে বা একদম বটম পাশে বা একদম বটম রাইট পাশে, বটম টপ রাইট পাশে এরকম চাইতে পারি। তখন এটাকে বলতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন। কি বলতে হবে? ব্যাকগ্রাউন্ড পজিশন বলতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পজিশনে আপনি বলবেন যে আপনি এটা কোথায় চান। আমি যদি বলি সেন্টার, ঠিক আছে না? এখন আপনি এখানে এসে রিফ্রেশ দেন, এই ইমেজটা এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, তাই না? মনে হচ্ছে তো ডাইরেক্ট, কিন্তু আমি যদি টেক্সট বাড়াই দেই তখন বুঝতে পারবো যে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে। টেক্সটটা বাড়াই দেন, অনেক টেক্সট দেন, হ্যাঁ, এখন এটা রিফ্রেশ দেন, এই যে এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে না, টেক্সট আছে তার উপরে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা সেন্টার আছে, আমি যদি চাই এই পাশে নিব, এটা কোন পাশ? রাইট পাশ। আবার রাইট পাশের আবার আছে টপ না বটম না সেন্টার, তাই না? তখন আমি এখানে বলতে পারবো যে রাইট, তাহলে সে কি করবে, রাইট পাশে নিবে। দেখি রাইট পাশে নাই কিনা, হ্যাঁ রাইট পাশে নিছে। রাইটের কোথায় নিব? টপে। তাহলে আমি এখানে বলবো রাইটের পর স্পেস দিয়ে টপ। তাহলে প্রথম ভ্যালুটা হলো এক্স, দ্বিতীয় ভ্যালুটা হলো ওয়াই। প্রথম ভ্যালুটা এক্স, দ্বিতীয় ভ্যালুটা ওয়াই। তো এখন আসেন টপ। আমি যদি এই ছবিটা চাই এইখানে এই কর্নারে, তাহলে কি দিতে হবে আমার? এটা হলো এক্স, তাই না? এক্স দিতে হবে কত? লেফট। আর বটম দিতে হবে, তাই না? তাহলে প্রথমটা দিতে হবে বটম, আর এটা দিতে হবে লেফট। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ডের পজিশন আমি চেঞ্জ করতে পারবো আমার ইচ্ছে মতো। তো এখানে আমি খেয়াল করেন, এখানে বলে দিছি টপ বটম, এখানে আমি সংখ্যাও দিতে পারবো। কেমন? যেমন আমি বললাম যে 30 পিক্সেল, আর এখানে বললাম 50 পিক্সেল। এটার মানে কি? এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এক্স মানে হলো সে এক্স এর দিকে, অর্থাৎ রাইট পাশে কতটুকু নিবে, 30 পিক্সেল নিবে। আর ওয়াই হলো উপরে থেকে কতটুকু নামবে, 50 পিক্সেল নামবে। এখন দেখেন এটা উপর থেকে 50 নামছে আর এই পাশ থেকে 30 নামছে। আমি যদি এই পাশে বাড়াই দিই, এখন 30-এর জায়গায় আমি 300 দিই, তাহলে দেখবেন এইটা এইখানে না থেকে এইখানে চলে আসছে। আবার যদি উপরে থেকে আমি আরো বাড়াই দিই, এই টপটা এটা বাড়াই দিই 100 দিই, তাহলে দেখবেন এটা উপরে না নিচে নামছে, এই যে। আর যদি মাইনাস দিই তাহলে উপরে। তো এইভাবে আমি একটা ব্যাকগ্রাউন্ডের পজিশন
চেঞ্জ করতে মানে দুটো পদ্ধতিতে এখানে কাজটা করা যায়। কোন দুইটা? যেমন এই যে সরাসরি ভ্যালু দিয়ে, আর একটা হলো নাম দিয়ে, টপ বটম লেফট রাইট হ্যাঁ, হ্যাঁ। রাইট। আর এখানে সবসময় আমরা মনে রাখলাম যেটা যে পজিশনটা দুইটা ভ্যালু নিয়ে কাজ করে, একটা এক্স একটা ওয়াই। এক্স কি? এক্সটা যেটা হরিজন্টাল ওটা এক্স, যেটা ভার্টিক্যাল ওটা ওয়াই। আরেকটা ভ্যালু আছে সেটাকে বলে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। এইটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের ভ্যালুটা কি আগে আমি একটু এটা কমেন্টস করে রাখি, আমি দেখে নিই। এখন খেয়াল করেন, এইটাকে যদি আমি স্ক্রলিং করি নিচের দিকে নামাই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটা ইমেজ স্ক্রলিং হচ্ছে না। আমি যদি এখন বলি যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, এই ভ্যালুটা দিয়ে দিই, এখন রিফ্রেশ দিই এবং স্ক্রলিং করি, ও আচ্ছা ইমেজটা ফিক্সড হয়ে গেল। দেখছেন সব কিছু স্ক্রলিং মুভ হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর মুভ হচ্ছে না। তো আমি যখন কোনো ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো ইমেজ ইউজ করি, এই পুরাটার ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করবো বডি, তো সেটা স্ক্রলিং না চাইতে চাই, ফিক্সড চাচ্ছি। আমার টেক্সট সব স্ক্রলিং হোক, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কোনো স্ক্রলিং আমি চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি এরকম দিতে পারি। আর যদি আমি স্ক্রলিং চাই তাহলে স্ক্রল, এইটা স্ক্রল দিলে এখন কি হবে, বাই ডিফল্ট স্ক্রল থাকে। এখন আমি দেখেন আমার স্ক্রলিং এর সাথে সাথে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটাও স্ক্রল থাকবে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমার মোটামুটি এই কয়েকটা প্রপার্টি যদি আমি ইউজ করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের কাজ হয়ে যাবে। এখন আমি যদি চাই এত প্রপার্টি না, এই সব কিছু আমি এক লাইনে ইউজ করব, তাহলে আমি যদি লিখি ব্যাকগ্রাউন্ড লেখার পরে আর কিছু লিখবো না, কালারও লিখবো না, ইমেজও লিখবো না, রিপিটও লিখবো না, কোনো কিছু লিখবো না। ব্যাকগ্রাউন্ড লেখার পরে আমি বলে দিব রেড, তারপর ইউআরএল, লোকেশন তো দিতেই হবে। হ্যাঁ যদি ইমেজ ইউজ করতে, তারপরে বলে দিব নো রিপিট, হ্যাঁ তারপরে বলে দিব স্পেস, কোনো কমা হবে না, কোনো ই হবে না, শুধু স্পেস। হ্যাঁ তারপরে বলে দিলাম 0 0, তারপর বলে দিলাম ফিক্সড বা স্কোর এক্স ওয়াই। এই যে এইখানে 0 0 মানে কি, 0 0 মানে হলো একদম না, এইখানে থাকবে, ও আচ্ছা। সে লেফটেরও 0 থাকবে, টপেরও 0 থাকবে। আর এই ভ্যালুগুলোকে আমি কমেন্টস করে রাখলাম। আমরা তো জানি যে সিএসএস এ কমেন্টস করে কি, ডবল স্ল্যাশ দিয়ে অথবা এই যে এইটা দিয়ে হ্যাশ স্টার হ্যাশ স্টার। হ্যাঁ ডবল স্ল্যাশ হলো সিঙ্গেল লাইন কমেন্টের জন্য, কিন্তু আপনি যদি চান যে এই সবগুলা মানে এনে 20টা লাইন আছে, 20টা লাইনটা একবারে কমেন্ট করবো, তাহলে যেখান থেকে শুরু করবেন সেখানে এটা শুরু করবেন, আর যেখানে যা শেষ করবেন ওইখানে এটা দিয়ে, তাহলে এর মাঝখানে যা থাকবে সব কিছু কমেন্টস হবে। এখন এই লাইনগুলো এখন কমেন্টস করে দিলাম, তাহলে এই লাইন কি কাজ করবে? কাজ করবে না। তারপর আমি এটাকে রিফ্রেশ দেই, দেখেন চলে আসছে না ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড আসছে, আসছে এই ব্যাকগ্রাউন্ড, এটি নো রিপিট দিছি না, রিপিট দিই, রিপিট দিই। হ্যাঁ রিপিট দিলে কি হবে, এই ব্যাকগ্রাউন্ডটা বক্সের পুরোটা এইখানে না, সরি এইখানে, এইখানে, তাই না, কারণ এটি তো আমি কমেন্টস করে রাখছি, এটি তো কাজ করে রাখলাম। এখন আর কালার দিছি কি রেড, এর জন্য যতটুকু ইমেজ পাইছে আসছে, আর বাকিটুকুতে কি আসছে, ওই রেড কালার আসছে। এখন আমি যদি এটাকে রিপিট না দিই, এই যে এই পুরাটাতে কি আসবে, ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আর এটা ফিক্স দিছি না এখানে, এর জন্য এটা নড়ে না, এই যে এটা এখানে ফিক্স দিছি। আর যদি এখানে স্ক্রল দিতাম তাহলে এটা আমার, হ্যাঁ